হাতে ব্যাজ, পরে আছে হোয়াইট রঙের একটা টি শার্ট। শার্টের হাতাগুলো মুড়িয়ে দেওয়া আছে, দেখে বেশ স্মার্ট লাগছে ও রূপবতী লাগছে। দেখতে যেমন সুন্দরী তেমন ভয়ানক। এর নাম হচ্ছে মাফি। মাফি উচ্চতায় প্রায় 5 ফুট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হবে। তাদের রূপের কথা বলতে গেলে গল্পই শেষ হবে না, তাই গল্পের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন এরা দেখতে কেমন। তৃতীয় জনের পরনে আছে টাইটওয়ালা এক জিন্স প্যান্ট, পায়ে কালো রঙের শু, মাথায় রুমাল বাঁধা, চোখে কালো রঙের মোটা ফ্রেমের রঙিন চশমা, মুখে সিগারেট, হাতে বন্দুক, শরীরে দেওয়া আছে একটা গেঞ্জি। তাকিয়ে দেখলে বোঝা যাবে কোমর থেকে মাথা অব্দি শরীরের বিভিন্ন স্থান বোঝা যাচ্ছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লেগে আছে গেঞ্জির সাথে। মুখটা দেখতে বেশ মায়াবী, উচ্চতায় ঠিক তাদের মতো বেশ স্বাস্থ্যবান। ও হ্যাঁ, তার নাম মিষ্টি। নামটা মিষ্টি হলে কি হবে, কিন্তু সে একদম বদের হাড্ডি। ভালোদের সাথে ভালো, খারাপের সাথে ভীষণ খারাপ। হঠাৎ করে আবারও কালো রঙের 2টি গাড়ি প্রবেশ করে জঙ্গলের মধ্যে, সেই পোড়াবাড়ির ভেতরে। পোড়াবাড়ির ভেতরে দাঁড়িয়েছিল এতক্ষণ প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ও তাদের সাঙ্গপাঙ্গরা। গাড়ি দুটির জানলা একসাথে খুলে যায়। গাড়ি থেকে নেমে আসে আরো বেশ কিছু স্যুট বুট স্মার্ট পরিহিত মেয়ে এবং গাড়ি থেকে নামিয়ে আনে অন্ধ উলঙ্গ ফিগারওয়ালা সেক্সি একটা মেয়েকে। মেয়েটি পরে আছে সাদা রঙের পাতলা একটা ছোট্ট প্যান্ট আর বুকে আছে সাদা রঙের একটা পাতলা ব্রা। শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। পোশাকটাও শরীরের সাথে লেগে আছে, লাল রঙের রক্ত গড়িয়ে পড়ছে শরীর দিয়ে। এই অবস্থায় কোনো ছেলে যদি মেয়েটিকে দেখতো তাহলে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারতো না, ঝাঁপিয়ে পড়তো মেয়েটির উপরে। কারণ মেয়েটি যে ফিগারওয়ালা সেক্সি। মেয়েটির হাত পা বেঁধে বাঁশ দিয়ে চ্যাংদলা করে কাঁধে ঝুলিয়ে আনছে বেশ কয়েকটি মেয়ে, নিয়ে আসে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টির সামনে। অতঃপর মেয়েটিকে তাদের সামনে এনে তাদের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, ম্যাম, এই ব্যাটাকে ধরে এনেছি, এখন একে কি শাস্তি দেব? নিয়ে আসার সময় অনেক তিরিং বিরিং করতেছিল, অন্ধ উলঙ্গ করে অনেক মারপিট করেছি, তবুও শালির তেজ কমছে না। অঙ্কিতার মুখে এরকম কথা শুনে চোখের ইশারায় প্রিয়াঙ্কার নামের মেয়েটি কি যেন বুঝিয়ে দিল। সাথে সাথে সেই মেয়েগুলো এই মেয়েটিকে বাসে ঝুলিয়ে নিয়ে যায় পোড়াবাড়ির ভেতরে। একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মেয়েটিকে। মেয়েটি আত্মরা হয়ে আছে, তবুও দেখতে ভীষণ সুন্দরী লাগছে। মুখ দিয়ে গড়গড়িয়ে পড়ছে লাল রঙের রক্ত, শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়। মেয়েটি চেয়ারের সামনে বাঁধা অবস্থায় বসে আছে, মিটমিট করে চোখ খুলছে। মাথার উপর এলইডি ইলেকট্রিক বাতি জ্বলছে, যেটা বিদ্যুৎ ছাড়া জ্বলে, প্রায় 500 ওয়াটের। ঘরের বাইরেটা দেখতে পোড়া, কিন্তু ভেতরটা যেন রাজপ্রাসাদের মতো। মেয়েটি চোখ খুলছে, চোখের সামনে ভেসে আসে আবছা আবছা কিছু ছায়া। স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও চোখ খোলার চেষ্টা করছে মেয়েটি। ছটফট করছে হাত পা ছাড়ানোর জন্য। ভালো করে চোখ মেলে সামনে দেখতে পায় 3 জন বসে আছে চেয়ারের সাথে, এবং তাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে প্রায় 200 থেকে 300 প্লাস মেয়ে। মেয়েগুলোর পরনে আছে এক রঙের ব্ল্যাক শু, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট। ভালো করে চোখ মেলে দেখে তো মেয়েটির আতা কেঁপে ওঠে, কেননা মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে 3 গ্যাংস্টার মাফিয়া কুইন, যাদের নাম শুনলে আশেপাশে শহর থেকে পালিয়ে যায় হাজারো মাফিয়া। মানুষ অপরাধ করতে ভুলে যায়। তাদের 3 জনের হাতে আছে AK-47 রাইফেল, মুখে সিগারেট, অন্য হাতে চায়ের কাপ, পাগুলো উঠানো টেবিলের উপরে। দেখে বেশ মনে হচ্ছে মাতাল হয়ে আছে। এভাবে তাদের একসাথে দেখে মেয়েটি উলঙ্গ অবস্থায় মদমূত্র ত্যাগ করে ফেলে। মেয়েটির এরকম অবস্থা দেখে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি, তাদের দলের ছেলে মেয়েগুলো অট্টহাসিতে মেতে ওঠে। এবার মেয়েটি ভয়ার্ত ও করুণ কণ্ঠে বলে ওঠে, কে তোমরা? আমাকে এইখানে এভাবে তুলে এনেছো কেন? তোমরা জানো না তোমরা কার গায়ে হাত দিয়েছো? আমার ওপর লোকজন জানতে পারলে তোদের প্রত্যেককে ধরে কুচি কুচি করে কাটবে। তোরা এই রানীর গায়ে হাত দিয়েছিস, কেউ বাঁচবি না। রানীর মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি বেশ রেগে যায়। প্রিয়াঙ্কা এবার মুখে থাকা হাতের সিগারেটটা নিয়ে আকাশে বাতাসের সাথে উড়িয়ে দেয়। মুখের নিকোটিনের ধোঁয়া। টেবিলের ওপর রাখা চায়ের কাপ থেকে এক চুমুক চা খায়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে প্রিয়াঙ্কা উঠে গিয়ে রানীর বুকে মাঝ বরাবর মারে এক লাথি। লাথি খেয়ে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে রানী। রানী লাথি খাওয়ার সাথে সাথে বলে ওঠে, তোর কত বড় সাহস, তুই এই রানীর গায়ে হাত দিয়েছিস? আমি এখান থেকে একবার ছাড়া পাই তোদের প্রত্যেককে দেখে নিব। রানীর মুখে এরকম কথা শুনে আবারও অট্টহাসিতে মেতে উঠে উপস্থিত থাকা সকলে।
প্রিয়াঙ্কা হাতের ইশারা দিতেই রানীকে তার সামনে আবারও নিয়ে যেতে বলে। এবার প্রিয়াঙ্কা একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, তুই মারবি আমাদেরকে? তুই তো নিজেকেই রক্ষা করতে পারলি না, আর আমাদেরকে মারবি? নিজের দিকে একবার তাকিয়ে দেখ, পরনে তোর কিছুই নেই। আর হ্যাঁ, তোকে এখানে তুলে এনেছি নিশ্চয়ই কারণ আছে। আমি সেই কারণটাই জানতে চাচ্ছি, যে কি কারণে তোরা আমাকে এখানে তুলে এনেছিস। রানীর মুখে এরকম কথা শুনে বসা থেকেই উঠে দাঁড়ায় মাফি আর মিষ্টি। রানীর চারিদিকে গোল হয়ে ঘুরতে থাকে। এবার মাফি বলে ওঠে, কেন তুই জানিস না তুই কে? তুই কি কাজ করিস? কি তোর পেশা? তুই রাস্তায় বের হলে তোকে তো সবাই বলবে তোর জন্য আজকে হাজারো নারী সংসার ভেঙেছে, বিভিন্ন নেশায় আসক্ত হয়েছে হাজারো ছেলে মেয়ে। মাফির মুখে এরকম কথা শুনে রানী নামের সেই মেয়েটি এবার যেন অট্টহাসিতে মেতে ওঠে। তার এই হাসির যেন পুরো রুমটাকে থরথর করে কাঁপছে। রানী এবার হাসতে হাসতে বলে ওঠে, যেটা আমার পেশা সেটাই আমার নেশা, আর নেশাটাই হলো আমার পেশা। এই কাজটা আমার আয় বেশি দেয়, তাই আমি এই কাজটাই করি। তুই চাইলে তোদেরকেও আমি 50% দেবো। শুধু আমার এই শহরে নয়, বরং প্রত্যেকটি জেলাতেই আমার একটি করে পতিতালয় আছে, সেখানে আমি হাজারো মিলিয়ে ব্যবসা করি। আর তোরা জানিস না আমার হাত কতটা লম্বা, আমি চাইলে এই মুহূর্তে তোদেরকে ব্যানিশ করে দিতে পারি। রানীর মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা আবার সিগারেট মুখে নিয়ে নিকোটিনের ধোঁয়া বাতাসের সাথে মিশিয়ে দেয়। অন্যদিকে এতক্ষণ বসে বসে তাদের কাহিনী শুনছিল মিষ্টি। এবার মিষ্টি বসে থেকে উঠে গিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে রানীর গালে। রানী থাপ্পড় খেয়ে যেন তার কান শুধু ভো ভো করছে। এবার মিষ্টি তার মুখ খুলে এক নাগারে বলতে থাকে, তোর যতটা হাসার হেসে নে, কারণ তোর ধ্বংসের পালা শুরু হয়েছে। তোর প্রত্যেকটা পতিতালয়ে আমাদের লোকজন দিয়ে ঘেরাও করে রেখেছে, সিগন্যাল দেওয়ার সাথে সাথেই বুম। আর তোর মৃত্যুটা এতটাই ভয়ঙ্কর হবে যে এরকম জঘন্য অপরাধ করার আগে অন্তত 10 বার ভাববে। এরকম খারাপ কাজ করার আগে ভেসে উঠবে তোরে মন মারতিকর মৃত্যুটার কথা। আর হ্যাঁ, ভাগ্যক্রমে আমি মেয়ে হয়েছে, যদি ছেলে হতাম না তাহলে তোকে বুঝিয়ে দিতাম আর মিটিয়ে দিতাম তোর শরীরের চাহিদা। এটা বলে মিষ্টি পকেট থেকে ফোন বের করে কাউকে আসতে বলে রুমের ভেতর। কিছুক্ষণের মধ্যে 15 থেকে 20 জন ছেলে প্রবেশ করে রুমের ভেতর। এতগুলো ছেলেকে দেখে সবাই অবাক। এভাবে সবাইকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মিষ্টি বলে ওঠে, এ কি, এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকার মতো তো আমি কোনো কাজ করিনি, শুধু দেখে যাও তো হোতা হে ক্যা। হ্যাঁ, এই শোনো, তোমরা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় যার পরনে কোনো কিছুই নেই, তাকে তোমরা আজকে সারা রাত মিলে তার শরীরের চাহিদা মিটিয়ে দিবে, যতক্ষণ না তারই আর্তনাদে পুরো জঙ্গলটা কাঁপছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার সাথে সবাই মিলে শারীরিক সম্পর্ক চালিয়ে যাবে, যেন তার শরীর পেটের রক্তের স্রোত বয়ে যায়। বুঝতে পারছো? একটা মেয়ের সতীত্বের কতটা মূল্য সেটা তোকে বুঝিয়ে দিব। এটা বলে সবাই বেরিয়ে পড়ে। এখন শুধু রুমের ভেতর আছে 15 থেকে 20 জন ছেলে পেলে। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে রানীর দিকে। রানী এতগুলো ছেলেকে একসাথে দেখে মায়াভরা নেশার দৃষ্টিতে এগোতে দেখে চেয়ার সমেত উল্টে পড়ে। একসাথে পড়া অবস্থায় থেকে 20 জন ছেলে ঝাঁপিয়ে পড়ে তার শরীরের উপর। খেক শিয়ালের মতো ছিঁড়ে খেতে থাকে তার দেহটাকে। এতজনের একসাথে অত্যাচার সহ্য করতে না পেরে রানী শুধু গগন কাঁপানো চিৎকার দিতে থাকে। তবুও কারো থামার নামগন্ধ নেই। চালিয়ে যাচ্ছে তারা তাদের মতো। এতগুলো নরঘাতকের অত্যাচার একসাথে নিতে না পেরে মৃত্যুবরণ করে রানী সেখানেই। রানীর বিভিন্ন লজ্জাস্থান থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। এতগুলো ছেলে একসাথে ঝাঁপিয়ে পড়ার কারণে রানীর দেহটার কোনো অস্তিত্ব নেই। ছেলেগুলো তারা তাদের কাজ করে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর অঙ্কিতাও তার সাঙ্গপাঙ্গরা এসে রানীর লাশটিকে ফেলে দিয়ে আসে খোলামেলা বিহীন হাইওয়ের রাস্তার মাঝখানে, যেখানে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টায় মানুষের সমাগম লেগে থাকে। আপনাদের জানতে ইচ্ছে করছে না কে এই প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি? হ্যাঁ, এরা 3 জন হলো আপন 3 বোন। তারা নিজেরা নিজেদের সাথে সংগ্রাম করতে করতে হয়ে ওঠে 3 গ্যাংস্টার মাফিয়া কুইন। গল্পের সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। অন্যদিকে এই রানীকে, সেটাও আপনাদের মাথায় চক্কর খাচ্ছে, তাই না? তাহলে শুনুন এই রানীকে। রানী হচ্ছে টপ নারী পাচার, শিশু পাচার ও বাংলাদেশের বিভিন্ন শহরে পতিতা মাস্টারমাইন্ড। বিভিন্ন এলাকা থেকে মেয়ে সংগ্রহ করে তাদের দিয়ে দেহ ব্যবসা করাতো এই রানী। নিজেও হাজারো পুরুষের বিছানায় নিজেকে সমর্পণ করেছে। এই রানীর জন্য হাজারো ছেলে ও মেয়ের
পরিবার ধ্বংস হয়েছে। অন্যদিকে রানীর লাশটা রাস্তার মাঝখানে ফেলে দেওয়ার পরেই মানুষ যাতায়াতের সময় লক্ষ্য করে লাশটিকে। পরে পুলিশকে স্থানীয় ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, র্যাব, সাংবাদিক, মিডিয়া এসে উপস্থিত হয়। পুলিশ নিজের মতো তদন্ত করছে। লাশের এরকম ভয়ঙ্কর চেহারা দেখে সবাই বেশ আতঙ্কে আছে। সবকিছুর ফিঙ্গারপ্রিন্ট ও তদন্ত করে নিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরদিন সকালে 8:43। এদিকে টেলিভিশনের খবর শুনছে কেউ একজন, হাতে চায়ের কাপ, চা খাচ্ছে আর বেশ মনোযোগ সহকারে সাংবাদিকের দেখানো খবর শুনছে। উপাস থেকে সাংবাদিক বলছে, এখন 8:50। আজকের জমজমাট খবর, হাওয়ে রাস্তার উপরে নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে একটি মেয়ের মৃত লাশ। পুলিশ তদন্ত করার জন্য লাশটিকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছে এবং যতটুকু জানতে পেরেছে সেটা হলো মেয়েটির সাথে প্রায় 15 থেকে 20 জন ছেলে মিলে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে তার সাথে। এবং আরেকটি জমজমাট খবর হলো এই মেয়েটি ছিল একজন পতিতাদের লিডার। তাকে দেশের পুলিশ অনেক খুঁজেছে, কিন্তু তার হদিশ না পাওয়ায় তাকে খোঁজা চালিয়ে যাচ্ছিল পুলিশ। আজকে হঠাৎ এভাবে কেউ একজন নৃশংসভাবে হত্যা করে তার লাশটাকে ফেলে দিয়ে গেছে হাওয়ে রাস্তার উপরে। এবং পুলিশ ও র্যাব জানিয়েছে এই হত্যা করেছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। তার সাথে টক্কর নেওয়া মানে দুনিয়া থেকে পরপারে পাড়ি জমানো। কারণ এই মাফিয়ার মুখ চলে কম, হাত চলে বেশি। এই ছিল আজকের সকালের জমজমাট টাটকা খবর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দুপুর 2টোয় দেখানো হবে। ততক্ষণ চোখ রাখুন দেশ টিভির পর্দায়। এতক্ষণ খবর শুনছিল আর চা খাচ্ছিল কোনো এক আগন্তুক এই খবর শুনে চা খাওয়া বন্ধ করে দেয়। হাঁ করে তাকিয়ে আছে টিভির দিকে। অন্যদিকে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি কথা মতো বেরিয়ে যায় তাদের দলের সাঙ্গপাঙ্গরা। প্রায় 36টা দল বেরিয়ে পড়ে। দলগুলোতে 20 থেকে 25 জন করে আছে। সবার হাতে আছে AK-47, আবার কারো হাতে আছে 9HK, MG4। যে যার পজিশন মতো বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। কয়েক ঘন্টা অতিক্রম করে চলে যায় আবার তারা নিজ গন্তব্যে। একে একে বুম বুম করে এক একটা বোম ফাটিয়ে দেয় শহরের বিভিন্ন অন্তরের যেসব রানীর ও প্রতিষ্ঠিত পতিতালয় ছিল এবং যেখানে যত মেয়ে ছিল তাদের প্রাথমিক মেডিকেল চিকিৎসা দেওয়ার জন্য শহরের বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এবং ওখানে যতগুলো পুরুষ তাদের শরীরের চাহিদা মেটাতে আসতো তাদেরকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়, নৃশংসভাবে হত্যা করে তাদেরকে। এই খবরটা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। প্রেস, মিডিয়া, সাংবাদিক চারিদিকে হইচই লাগিয়ে দিয়েছে। এই খবরটা প্রত্যেক টিভি চ্যানেলে দেখাচ্ছে। চলুন তাহলে সাংবাদিক কি বলছে শুনে আছি। আজকের পাওয়া ব্রেকিং নিউজ, হই হই কাণ্ড, রই রই কাণ্ড বেঁধে গেছে শহরে। শুধু শহরে নয়, শহরের যেসব বিভিন্ন সীমান্তরে আবাসিক হোটেল ছিল সব বোমা বিস্ফোরিততে ধ্বংস করে দিয়েছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। সাথে একটি মেসেজ পাওয়া গেছে, সেটা হলো শহরে আর কোনো অন্যায় হতে দেবে না এই মাফিয়া কুইন। আর তাকে বাধা দিতে যে আসবে তাকে মেরে বালিচাপা দিয়ে দেবে বলে জানিয়েছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। শুধু দেশ টিভিতেই নয়, বরং আরও অন্যান্য যেসব টিভি চ্যানেল আছে সেগুলোতেও আজকের এই খবর দেখাচ্ছে। আর এই খবর শুনছিল কেউ একজন। এই খবর শুনে একেবারে হতবাক, কেননা সেও যে একজন। থাক, এখন বললাম না, এটা রহস্যময় থেকে যাক। গল্পের সাথে থাকুন, তাহলে তার নিজের সম্বন্ধে জেনে যাবেন। এভাবে কেটে যায় 2 দিন। পরিবেশটা বেশ থমথমে, চারিদিকে নীরবতা বিরাজ করছে। আজকে ভার্সিটিতে যাচ্ছে মিষ্টি। গাড়ি নিয়ে প্রবেশ করে কলেজের ক্যাম্পাসের মাঠে। গাড়ি থেকে নেমে সোজা চলে যায় সেই আম গাছের নিচে। পায়ের উপর পা তুলে বসে আছে আম গাছের নিচে। এদিক ওদিক তাকাচ্ছে আর ফোনে কিছু একটা দেখছে। ও হ্যাঁ, মিষ্টি এই কলেজের ছাত্রী নয়, সে একটা গোপন কাজে ছদ্মবেশে এসেছে এই কলেজে। অন্যদিকে আরেকটি আগন্তুক ঘুরে বেড়াচ্ছে কলেজের রহস্যময় হিসেবে। হঠাৎ করে পরপর কয়েকটি গাড়ি ঢুকে কলেজের মাঠে। 10 থেকে 15টা বাইক হবে আর 5-6টা বাইক হবে RTR। গাড়িগুলো থেকে নেমে আসে বেশ কিছু ছেলে পেলে, পরনে স্টাইলিশ জামা কাপড়। দেখে গুন্ডা টাইপ মনে হচ্ছে। এগিয়ে আসে কলেজ ক্যাম্পাসের মাঠে। কলেজ ক্যাম্পাসে এক সাইডে 30 থেকে 35 জন মেয়ে আড্ডা দিচ্ছিল। তাদের মাঝখানে যায় সেই ছেলেগুলো। সেখানে গিয়ে অসভ্যতা শুরু করে মেয়েদের সাথে। প্রতিটি ছেলে একটি করে মেয়েকে জড়িয়ে ধরে আর স্পর্শ করার চেষ্টা করে, বিভিন্ন লজ্জাস্থানে হাত দেওয়ার চেষ্টা করে। মেয়েরা অনেক রিকোয়েস্ট করছে, তবুও ছেলেরা থামছে না।
তারা তাদের মতো অসভ্যতাম করেই চলেছে মেয়েদের সাথে। ছেলেগুলোর এরকম অসভ্যতাম দেখছে গোপনে কেউ একজন। রাগে তার পুরো শরীর ফেটে যাচ্ছে, হাতে পায়ের রক ফুলে উঠেছে, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। অন্যদিকে মিষ্টি ভিডিও রেকর্ড করছে তাদের এই অসভ্যতামূল কাজগুলোকে। রাগে তার গা ফেটে যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে সুখ টান দিতে থাকে, যাতে তার রাগটা নিজের কন্ট্রোলে থাকে। কিন্তু তবুও রাগটাকে কন্ট্রোল করতে পারছে না সে। এবার মিষ্টি সেখান থেকে উঠে যখনই চলে আসতে যাবে, ঠিক তখনই খেয়াল করে কোনো এক ছেলে হেলতে দুলতে এগিয়ে যাচ্ছে তাদের কাছে। এটা দেখে মিষ্টি সেখানেই থমকে যায়। অন্যদিকে মিষ্টি ফোন করে দিয়েছিল প্রিয়াঙ্কা আর মাফিকে। তারাও চলে আসে কলেজের মাঠে। ছেলেটি এবার হেলতে দুলতে এগিয়ে যাচ্ছে তাদের সামনে। ছেলেগুলোর লিডার সুজন নামে সে ছেলেটি যখনই তনু নামের মেয়েটির বুকে হাত দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন ছেলেটির হাত ধরে ফেলে। এটা দেখে পুরো কলেজ ক্যাম্পাস বসে থাকা ছেলে মেয়ে একবারে উঠে দাঁড়ায়। সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটির হাত মুড়িয়ে উল্টো ঘুরিয়ে তার দিকে ফেরায়। এমন কিছু হবে হতবাক সবাই। ভাবতে পারেনি কেউ এমন কিছু ঘটাবে। সুজন নামের সেই ছেলেটি এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, কে বে তুই? তোর সাহস হয় কি করে আমার কাজে বাধা দেওয়া? তোর কি মৃত্যুর ভয় নেই? তুই জানিস না তুই কার হাত ধরেছিস? ছেলেটি এবার একটা রহস্যময় মুচকি একটা হাসি দিয়ে বলতে শুরু করে, জি ভাই, আপনি বলে আপনার হাতটা ধরেছি। তার মৃত্যুর ভয় নেই বলে আপনার সামনে এসে হাজির হয়েছি, আর আপনার পাওয়ার সম্বন্ধে জানি বলে আপনাকে বাধা দিতে এসেছি। হেই, তোরা শুনছিস? এই প্রথম আমি কোনো বীর পুরুষ দেখলাম যে এই সুজনের সামনে মাথা উঁচু করে গলা ফাটিয়ে কথা বলছে। আমার পাওয়ার সম্বন্ধে জানা সত্ত্বেও আমার কাজে বাধা দিতে এসেছে। বাপের বেটা বলতে হবে। আরে ভাই কি যে বলো না, বাপ ছাড়া কি পৃথিবীতে আসতে পারি? বাপ পরিশ্রম করেছে আর মা জন্ম দিয়েছে বলেই তো পৃথিবীতে এসেছি, তাই না? বাহ, তোর কলেজে আছে বলতে হবে। আজ পর্যন্ত আমার মুখে মুখে কোনো বেটা কথা বলার সাহস দেখায়নি। তোকে এই প্রথম দেখলাম যে আমার মুখে মুখে তর্ক করছে। তুই হলি আসল বাপকা বেটা। এই কথা শুনে সেই ছেলেটি আবার একটা রহস্যময় মুচকি হাসি দেয়, যার এই হাসিতে লেগে আছে হাজারো রহস্যময় কাহিনী। অন্যদিকে ছেলেটির এরকম সাহসিকতা দেখে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে। প্রিয়াঙ্কা তো একেবারে হা হয়ে তাকিয়ে আছে, চোখ যেন পলকেই পড়ছে না। আনমনে প্রিয়াঙ্কা বলে ওঠে, প্রথম দেখায় টাস্কি যে ক্রাশ খেয়েছি। এরকম ছেলেই তো আমি আমার লাইফ পার্টনার হিসেবে চয়েস করি। যে করেই হোক এই ছেলেটিকে আমার চাই। প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে মাফি, মিষ্টি মুচকি মুচকি হাসছে। এদিকে সুজন নামে সেই ছেলেটি আবার বলে ওঠে, ছন্দে বলতে বলতে ও হা 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 হাসতে হাসতে, কিন্তু বাবু সোনা ময়নাটিয়া, তুমি তো আমার কাজে দিয়েছো বাধা। তোমায় কি করে ছাড়ি বলো না? তোমায় যে পাইতে হবে এখন আমার হাতের সাজা, কেননা তুমি আমায় বাধা দিয়ে দিয়েছো আমার নেশা কাটিয়া। তাই তো তোমায় এবার পেতে হবে কঠিন সাজা। সুজন নামের সেই ছেলেটির এরকম আহামরি শায়রি শুনে আশিক, প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ছাড়া সবাই ভয়ে জড়সড়। কেউ কেউ গাছের আড়ালে লুকিয়েছে, আবার কেউ আশিকের পেছনে এসে লুকিয়েছে। এবার আশিক সবার দিকে তাকিয়ে দেখে ভয় সবাই চুপসে আছে, তাই সেবার হাসতে হাসতে বলে ওঠে, তা শুনি কিউটি মিউটি লাদাক লুদা করে ভাই মাথা মোটা, তুই করবি কি আমার বলতো শুনি? আশিকের মুখে এরকম পাল্টা শায়রি শুনে সবাই হো হো করে হাসতে শুরু করে। প্রিয়াঙ্কা তো হাসতে হাসতে শেষ। প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ও কলেজের ক্যাম্পাসে ছেলে মেয়েগুলো হাসতে থাকে একসাথে। সুজন সবাইকে এভাবে হাসতে দেখে বেশ লজ্জা পায়, সাথে ভীষণ রেগে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সুজনের সাথে থাকা চেলাপালাগুলো বেশ রেগে যায়। সুজন এবার রেগে গিয়ে তার পাশে থাকা মেয়েটির জামা একটা আনি ছিঁড়ে ফেলে। হঠাৎ এমন কিছু হয়, সবাই হতবাক, সবার হাসি থেমে যায়। এটা দেখে মাফি, মিষ্টি সেখানে যেতে চাইলে প্রিয়াঙ্কা বাধা দেয়। এদিকে সুজন সবার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, কিরে তোদের হাসি থেমে গেল কেন? হাস না, আরো হাস। তোদের সামনে এই মেয়েটিকে ধর্ষণ করব, আমায় অপমান করা দেখাচ্ছি মজা। এদিকে মেয়েটি পুরোই কান্না করে ফেলেছে। আশিক তার পরনে থাকা টি শার্টটি খুলে পরিয়ে দেয় মেয়েটিকে। এদিকে যখনই সুজন মেয়েটির শরীরে আবার হাত দিতে যাবে, ঠিক তখনই আবার দুটা কালো রঙের গাড়ি এসে হাজির হয় তাদের সামনে। সবাই তাকিয়ে আছে গাড়ি দুটির দিকে। সবাই জানে এই গাড়ির ভিতর কে আছে। গাড়ি থেকে নেমে আসে এই কলেজের ভিপি রাসেল মাহমুদ রাজ। সবাই তাকে রাজ বলে চিনি। ভিপি এবার তাদের সামনে এসে দাঁড়ায়, রাগান্বিত চোখে সবার দিকে তাকায় আর বলে ওঠে, আচ্ছা, এখানে যাত্রা হচ্ছে নাকি সার্কাস হচ্ছে? ও ও না না, এখানে তো পুতুল নাচ হচ্ছে, তাই না? আরে ও আমার ভাই, কার সাথে সে ডেটে যাবে, নাকি কার শরীরে হাত দেবে, নাকি কিভাবে দিবে সেটাও ভালো করেই জানে।
আরে আমার ভাইয়ের সাথে এক রাত কাটানোর জন্য মেয়ের বাপে রিকোয়েস্ট করে, সেখানে আমার ভাই নিজে মেয়ে পছন্দ করছে শুধু একটু মজা নেবে বলে, আর তোরা আমার ভাইকে বাধা দিস। এবার ভিপির কথা শুনে তো পুরো 404°C বেড়ে যায় আশিক, প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টির। রাগে তাদের শরীর ফেটে যাচ্ছে। এবার ভিপি বলে ওঠে, এই সজন, কোন মালকে তোর পছন্দ তুলে নিয়ে আয়, কে বাধা দেয় আমিও দেখি তার কত বড় কলিজা। এটা বলেই ভিপি যখনই উল্টো করে চলে যেতে ধরবে তখনই তার চোখ কঠোর থেকে বেরিয়ে পড়ার উপক্রম। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে তার পা জোড়া থরথর করে কাঁপছে। বুকের হার্টবিট যেন সমুদ্রের ঢেউয়ের চেয়ে দ্বিগুণ বেশি প্রবাহিত হচ্ছে। যেমন আকাশে বিদ্যুৎ চমকালে ও আকাশে ফুটলে থরথর করে মাটি কাঁপে, ঠিক তেমনি হয়েছে তার অবস্থা। ভয়ে প্যান্টে মলমূত্র করে ফেলবে এই বুঝি সে থ মেরে যায় সেখানেই। এদিকে বিবির কথা মতো আশিকের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে নিয়ে যখনই সুজন চলে আসতে যাবে ঠিক তখনই ভিপি পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সুজনের গালে। সব এই দৃশ্য দেখে অবাক, হতবাক। কেননা যে এতক্ষণ বাঘের মতো গর্জন করছিল সে হঠাৎ করেই ইঁদুরের মতো হয়ে গেল কেন? সবাই শুধু ভাবছে একটাই কথা। এদিকে সুজন একেবারে হতবাক, কি হচ্ছে তার সাথে কোনো কিছুই বুঝতে পারছে না সে। এদিকে ভিপি চোখের ইশারায় তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির কাছে আকুতি মিনতি করতে থাকে তাকে মাফ করে দেওয়ার জন্য। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার এরকম কথাবার্তায় চোখ লাল রক্তবর্ণ ধারণ করে ফেলেছে। আবারও ভিপি ভয়ে ভয়ে চোখের ইশারায় মাফ চাইতে থাকে ছেলেটির কাছে। ছেলেটিও একবার পুরো কলেজ ক্যাম্পাসের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চোখের ইশারায় বুঝিয়ে দেয় তাকেও তার ভাই। শুদ্ধ পুরা কলেজ ক্যাম্পাস যেন এখনই ছেড়ে চলে যায়, নয়তো এখানে লাশের শ্মশান ঘাট লেগে যাবে। হুমকি দিয়ে চোখের ইশারায় বলে কথাগুলো সেই রহস্যময় ছেলেটি। ভিপিও পড়ে নেয় চোখের ভাষা। দ্রুত সুজনকে মারতে মারতে ও তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পদত্যাগ করে সেই স্থান। এদিকে মেয়েটিও জড়িয়ে ধরে আশিককে সুজনের হাত থেকে বাঁচানোর জন্য। আশিকও মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি এখন নিশ্চিন্তে বাসায় যেতে পারো, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, তোমার আর কোনোদিনও তারা বিরক্ত করবে না। মেয়েটিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানিয়ে চলে যায় কাঁদতে কাঁদতে সেখান থেকে। এদিকে প্রিয়াঙ্কা ছেলেটির মধ্যে একটা গুণ দেখেই হতবাক। ছেলেটির বুকটা অসম্ভব ফর্সা, উজ্জ্বল শ্যামলা। ছেলেদের এত ফর্সা হতে নেই। সুঠাম বডি ফিটনেস শরীর, উচ্চতায় প্রায় 7 ফুট 2 ইঞ্চি হবে হয়তো। এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে প্রিয়াঙ্কা। এদিকে সুজন গাইতে যেতে যেতে বলে ওঠে, ভাইয়া তুমি আমাকে ওই মেয়েটাকে নিয়ে আসতে দিলে না কেন? হঠাৎ করেই তোমার কি হলো বলো তো? আমার যে করেই হোক আজ রাতে ওই মেয়েটাকে চাই। এদিকে এখনো হাত পা কাঁপছে ভিপির, কেননা সে এতক্ষণ আজরাইলের সামনে দাঁড়িয়েছিল। সুজনের মুখে এরকম কথা শুনে বেশ পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আবারও, আর বলে উঠে, আরে শালা বলদার বাচ্চা, তুই যার সামনে দাঁড়িয়েছিলি সে ছিল মানুষ রূপে আজরাইল। তোর ভাগ্য ভালো তুই এখনো বেঁচে আসিস, কারণ সে যাকে একবার ধরে তাকে পুরো খেয়ে ফেলে। মানে কি ভাইয়া, তুমি এই প্রথম আমার গায়ে হাত দিছো আর এসব কি বলো আবল-তাবল বলছো? কে সে শুনি? আরে হারামজাদা বলদের বাচ্চা, শুধু বসেই বড় হয়েছিস, কিন্তু বুদ্ধি তোর এখনো হাঁটুর নিচেই। ভাইরাল গ্যাংয়ের নাম শুনেছিস? যে বর্তমানে পৃথিবীর 2 নম্বর স্থানে আছে, আর তুই ওই ভাইরাল গ্যাংস্টারের লিডারের সামনে দাঁড়িয়েছিলিস। জানি না আদৌ আমরা বেঁচে থাকবো কিনা, কেননা তোর জন্য আমি যা বেয়াদবি করলাম ভাইয়ের সামনে, এরপর বেঁচে থাকবো বলে মনে হয় না আমার। ওরে বাবারে, এ তো পুরো সাংঘাতিক ব্যাপার ভাই। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তুমি আমাকে যে করে হোক বাঁচাও। এখনো আমার অনেক মেয়ের সাথে ডেটে যাওয়া বাকি আছে, তাদের কি হবে? ভিপি তার ভাইয়ের মুখে এখনো ডেটে যাওয়ার কথা শুনে বলতে থাকে, মুঝে মারো মুঝে মারো। এদিকে প্রিয়াঙ্কাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাফি ও মিষ্টি প্রিয়াঙ্কাকে সেখানেই পচাতে থাকে আর বলেই ওঠে, কি রে বোনো, এখনো কি হাঁ করে থাকবে নাকি প্রপোজ করবে? ওইদিকে যে আমাদের শিকার পালিয়ে যাচ্ছে, তাদেরকে কে ধরবে বল দেখি? মাফি আপু, তুই থামবি একটু? আমার বোনটাই প্রথম কারোর প্রেমে পড়েছে, পড়তে দে তুই তাকে। আমি অনেক আগেই অঙ্কিতাকে ফোনে কথা বলে দিয়েছি, তাদেরকে যেন গাড়ি থেকে উঠিয়ে নিয়ে
আমাদের গোডাউনে নিয়ে যায়। এবার তো চল, আমরা সবাই বেরিয়ে পড়ি, না হলে যে সন্দেহ করবে। ও হ্যাঁ, দ্রুত চলো। গোডাউনে দ্রুত তাদেরকে তুলে নিয়ে আসতে বলো। শালাগুলোকে আজকে জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে তারাও কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। এদিকে পুরো কলেজ ক্যাম্পাসের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সবার অগোচরে বেরিয়ে পড়ে কলেজ থেকে। ও হ্যাঁ, এতক্ষণ ধরে বকবক করছি, কিন্তু এই আশিকের পরিচয়টা দিতে ভুলে গেছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এই আশিকই হলো টপ ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডার। পৃথিবীর আন্ডারওয়ার্ল্ডের দ্বিতীয়তম স্থানে আছে এই ভাইরাল গ্যাং। এদিকে ভিপি সুজনও তার দলবল নিয়ে শহরে থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই বেশ কয়েকটা কালো রঙের গাড়ি এসে থামে তাদের সামনে। তা দেখে ভিপি ও ভিপির কিছু ছেলে পেলে পালিয়ে যায় ভিপির সাথে। আর এদিকে সুজন ও তার দল ভাইরাল গ্যাংস্টারের দলবলকে চিনতে না পেরেই সেখানেই ভয়ে গুটিসুটি মেরে যায়। ভিপিকে পালিয়ে যেতে দেখে তাকে পরে ধরবে বলে সুজনও তার দলবলকে নিয়ে চলে যায়। ভাইরাল গ্যাংস্টারের দল বলল নিয়ে চলে আসে তাদের নিজের গোডাউনে। অতঃপর শামীম নামের সেই ছেলেটি আশিককে ফোন দিয়ে বলে ওঠে, হ্যালো ভাইয়া, আমি আর তামিম মিলে শালা নিমুখারামের বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে এনেছি। আর বিপি আমাদের চিনতে পেরে পালিয়ে গেছে জঙ্গলের পথ ধরে। তাকে কিছুক্ষণের মধ্যেই ধরে আনবো। তুমি দ্রুত গুডাউনে চলে আসো। ওকে, ঠিক আছে ভাই। ততক্ষণ তুই আর তামিম মিলে শালাগুলোকে আচ্ছা মতো সেবা যত্ন নে। আমি এসে শুধু আপ্যায়নটুকু করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। অন্যদিকে ভিপি ও তার দলবল পালানোর সময় রাস্তায় গিয়ে ধাক্কা খায় গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের দলবলের গাড়ির সাথে। গাড়িতে ধাক্কা খাওয়ায় অঙ্কিতা গাড়ি থেকে মাথা বের করে কিছু বলতে যাবে, ঠিক তখনই সে চিনে ফেলে ভিপিকে। সাথে সাথে তার দলের সবাইকে গাড়ি থেকে নেমে ভিপি ও তার দলবলকে ধরতে বলে। অঙ্কিতার কথা মতো তার দলের সবকটা মেয়ে মিলে চ্যাংদলা করে উল্টো করে ঝোলাতে ঝোলাতে ভিপি ও তার দলবলকে গাড়িতে তুলে তাদের গোডাউনে নিয়ে চলে আসে। গোডাউনে একে একে সারিবদ্ধ করে বেঁধে ফেলে চেয়ারের সাথে তাদেরকে। কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি চলে আসে গোডাউনে। অন্যদিকে শামীম ও তামিম মিলে সুজনকে উলঙ্গ করে উল্টো করে ঝুলিয়ে উড়াধুরা বেতের বাড়ি দিয়ে পেটাচ্ছে। এদিকে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি তাদের সামনে চেয়ার টেনে বসে পড়ে। প্রিয়াঙ্কা আবারও একটা সিগারেট বের করে মুখে পুড়ে নেয়। মুখের সিগারেটের ধোঁয়াগুলো ফুক করে পুড়িয়ে দেয় ভিপির মুখে। ভিপি মেয়েটির এরকম কর্মকাণ্ড দেখে রেগে বলে ওঠে, সালিম বাইনচোদের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এই রাসেল মাহমুদ রাজের সাথে বেয়াদবি করিস। এই তুই জানিস না আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে তুলে আনার? একবার শুধু সারা পাই, তোকে এমনভাবে ধর্ষণ করব যে তোর সব কিছু ফেটে রক্ত গড়িয়ে পড়বে। এটা শুনে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ও অঙ্কিতা তার দলবল উচ্চস্বরে হাসতে থাকে। হা হা হা। প্রিয়াঙ্কা আবারও তার মুখে থাকা সিগারেটের ধোঁয়া উড়িয়ে দেয় ভিপির মুখে। ভিপি সিগারেটের ধোঁয়ার গন্ধে খক করে কেসে ওঠে। তা দেখে প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলে ওঠে, কিরে, তোরা শুধু এটাকে তুলে নিছিস? এটার সঙ্গে যে আরেকটা ছিল, ওটা কোথায়? ম্যাম, আমরা একে রাস্তায় পাই আর সেখান থেকেই তুলে আনি, কিন্তু এর ভাইকে পাইনি। চিন্তা করবেন না, তাকেও খুঁজে বের করে আনবো। এবার প্রিয়াঙ্কা আরেকটি মুচকি হাসি দিয়ে ভিপির উদ্দেশ্যে বলে, তাই নাকি? ছাড়া পেলে তুই আমাদের প্রত্যেককে ধর্ষণ করে মেরে ফেলবি? এতই তোর চাহিদা? ওকে, ঠিক আছে, তোর আশা পূরণ করব। এখানে দেখতে তো পাচ্ছিস আমি শুদ্ধ প্রায় 300 মেয়ে আছি। সবাই যদি একসাথে তোকে নিয়ে বিছানায় যাই তাহলে লোড সামলাতে পারবি তো? তোর ওইটা আর ওইটা থাকবে না, হয়ে যাবে। আর তোকে তো দেখে বোঝা যাচ্ছে তোর শরীরে কিছুই নেই। তোকে যদি 1 ঘন্টার জন্য আমার দলের একটা মেয়ের সাথে এক রুমে ছেড়ে দেই, তাহলে তো আমার দলের মেয়েটাকে বিছানায় নিয়ে যাওয়ার আগেই তোর সব বেরিয়ে যাবে। তুই কিনা আমাদের প্রত্যেককে ধর্ষণ করে মেরে ফেলবি? আরে আপু, তুই বড়দের ঘরে বড়দের সাথে এত কথা বলিস কেন? সে যা অন্যায় করেছে তাকে 10 বার মৃত্যু দিলেও আমাদের শান্তি হবে না। হ্যাঁ মাফি আপু, তুই একদম ঠিকই বলেছিস। আর একে আমি আমার নিজের হাতে শাস্তি দিব। এর এমন এমন জায়গায় আঘাত করব যেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হবে। এটা শুনে ভিপি এবার বেশ ঘাবড়ে যায়। কপাল বেয়ে টুপটুপ করে ঘাম পড়ছে। তবুও ভিপি ভয় ভয় বলে ওঠে, মা মা মানে কি? কে তো তোমরা? আর আমাকে এখানে এভাবে তুলে এনেছো কেন? কি চাই তো তোমাদের?
কে ছেড়ে দাও তো তো তোমরা, না হলে তোমাদের কারু ভালো হবে না। ওলে বাবালে, ছেলের দেখি মুখে খই ফুটছে ম্যাম। মুখ বন্ধ করে দিব নাকি নাকি সেলাই করে দেব? অঙ্কিতা থাম, এত তাড়াহুড়া করতে নেই। ও যেহেতু আমাদের পরিচয় জানতে চাচ্ছে, তাহলে শুনিয়ে দে একবার। ওকে ম্যাম, ঠিক আছে। ওই কান খাড়া করে এবং কানের সব দরজা খুলে ভালো করে শোন। 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের নাম শুনেছিস? তোর সামনে এখন যারা বসে আছে তারাই হলো 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন, যাদের গ্যাংটা পুরো পৃথিবীতে জুড়ে আন্ডারওয়ার্ল্ডের বৃহত্তম স্থানে আছে। আর তোকে এখানে তুলে এনেছি মারবো বলে। তোর আজকে মৃত্যু আমাদের হাতেই অনিবার্জিত। অঙ্কিতার মুখে এরকম কথা শুনে ভিপির হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। হার্টবিট দ্রুত চলছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, না চাইতেও ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে। এটা দেখে সবাই আবার সেখানেই হাসতে শুরু করে। প্রিয়াঙ্কা ভিপির এরকম অবস্থা দেখে হাসতে হাসতে বলে ওঠে, আরে তুই ভয় পাস না, তোকে বেশিক্ষণের জন্য বাঁচিয়ে রাখবো না। তোর সময় এখন থেকেই শুরু হয়ে গেছে। এই অঙ্কিতা, শালা নিমক খারামের বাচ্চাটার পরনে থাকা আন্ডারওয়্যার থেকে শুরু করে দ্রুত সবকিছু খুলে নেয় সবার। প্রিয়াঙ্কার কথা মতো অঙ্কিতা ও কিছু মেয়ে মিলে প্রত্যেকের সবকিছু খুলে দেয়। এখন তারপর তারা উলঙ্গ করে চেয়ারের সাথে বাঁধা আছে। সবার এরকম অবস্থা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। তারপর প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি 3 জন মিলে হ্যান্ড গ্লাভস পরে নেয়। অতঃপর প্রিয়াঙ্কা ভিপির পুরুষ লিঙ্গটার ওপর সিগারেটের আগুন দিতে থাকে। তাদের এরকম অত্যাচারে ভিপি গরুর মতো চিৎকার করছে। তার এই চিৎকারে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। প্রিয়াঙ্কা সিগারেটের আগুন দিয়ে ভিপির পুরুষলিঙ্গটা পুড়িয়ে লণ্ডভণ্ড করে ফেলে। ভিপি বেঁচে থেকেও মৃত, শরীর আর কাজ করে না, নিস্তেজ হয়ে গেছে পুরো। ভিপির লজ্জাস্থানটা পুড়ে মোমের মতো গলে পড়তে শুরু করেছে। এটা দেখে সবাই আবারও হাসতে শুরু করে। এবার প্রিয়াঙ্কা ভিপির জিহ্বাটা এক টান দিয়ে টেনে বের করে অন্য হাত দিয়ে ক্যাচ করে কেটে ফেলে। সাথে সাথে ভিপি সেখানেই মৃত্যুবরণ করে। রক্তের যেন পুরো রুমটা স্রোত বয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা মতোই মাফি আর মিষ্টি বাকিদের অবস্থা করে। অতঃপর প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি ভিপির মতো অবস্থা করতে বলে সবার, আর লাশগুলো ফেলে দিয়ে আসতে বলে কলেজের গেটের সামনে। এই বলে তারা 3 জনে চলে যায় তাদের নিজের বাড়িতে। অন্যদিকে আশিকও চলে আসে তার নিজের গোডাউনে এসে শামীমের কাছে একটা গ্লাস শরবত চায়। কিছুক্ষণ পর তামিম এসে আশিককে শরবতের গ্লাস দেয়। শরবত খেয়ে আশিক সুজনের সামনে চেয়ার টেনে বসে পড়ে। সুজনকে উলঙ্গ করে মারধর করার পরে সেরকম ভাবেই বসিয়ে রাখে। এটা দেখে আশিক হাসতে হাসতে বলে ওঠে, কিরে, তোরা কি তার পুরুষ লিঙ্গটাতেও তো আঘাত করছিস নাকি? যে সেটা আমায় দেখে ভয়ে লুকিয়ে আছে তার আফ্রিকার জঙ্গলে, আর এটা নিয়ে নাকি সে যাবে মেয়েদেরকে ধর্ষণ করতে। হাউ ফানি! ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি। প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। তারা আমায় অনেক মেরেছে, এমনকি আমার লজ্জা স্থানেও অনেক আঘাত করেছে। তাদের এরকম মনোমান্তিকর আঘাতে আমার জীবন থেকে আত্মাটা বেরিয়ে যাওয়ার উপক্রম। অবশ্যই তোকে ছেড়ে দিব, তবে সারা জীবনের জন্য দিব। যেহেতু তোকে অনেক মেরেছে সেজন্য তোকে আর মারবো না, তোকে এখন ছেড়ে দিব। এই শামীম আর তামিম, তোরা এর পোশাক আশাক পরিয়ে এর শরীরে একটা বোম ফিট করে দিবি, যাতে কেউ বুঝতেও না পারে। আর বোমটা এমনভাবে ফিট করবি যাতে সে তার দৌড়ানোর থামালেই বোম ফুটে যায়। যতক্ষণ সে দৌড়াতে পারবে ততক্ষণ অবধি সে বেঁচে থাকবে। দৌড়ানো বন্ধ করলেই যে প্রাণে মারা যাবে। ওকে ভাইয়া, ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও, আমি আর তামিম মিলে সব ব্যবস্থা করছি। অতঃপর আশিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে অঙ্কিতারা সবাই মিলে একে একে সেভাবেই তাদের প্রত্যেকে গরুর মতো শাস্তি দিয়ে জিহ্বা কেটে মেরে ফেলে এবং লাশগুলোকে কলেজের সামনে ফেলে দিয়ে চলে আসে। এদিকে শামীম ও তামিম মিলে সুজনের শরীরে বোম ফিট করে ছেড়ে দিয়ে আসে জনশূন্য এক নির্জন রাস্তায়। সুজন দৌড়াতে থাকে ঘোড়ার মতো, কেননা তাকে তো বাঁচতে হবে। সুজন দৌড়াতে থাকে, দৌড়াতে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তার পার চলছে না, তবু জীবন বাঁচতে লড়ছে নিজের সাথে। অতঃপর আর কিছুটা দূর গিয়ে সুজন দৌড়াতে না পেরে বোম ফুটে বিস্ফোরিত হয়ে সেখানেই মারা যায়। শরীর ফেটে খণ্ড খণ্ড হয়ে যায় তার।
অন্যদিকে চেয়ারের উপর পা তুলে একের পর এক ড্রিঙ্কস করছে কেউ একজন, মুখে সিগারেটের টেবিলের উপর চাপ, তারপর বিভিন্ন রকমের মাতাল করা মদের ভাণ্ডার। পরনে তেমন কিছু নেই, শুধু আছে একটা ব্রা আর একটা ছোট প্যান্ট। রাগ করে একের পর এক মদ খেয়ে চলেছে মহিলাটি আর কেউ না, রানীর মা গোপনে এসব করছে। আর রানীকে সাপোর্ট দিত তার মা মেয়ে মিলে এই ব্যবসায় জড়িত ছিল। কিন্তু রানীর মৃত্যুর পরে রানীর মা ভেঙে পড়ে, খুঁজতে থাকে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনকে। তার মার নাম হচ্ছে জরিনা বেগম, সেও দেহ ব্যবসা ও নারী শিশু পাচারে যুক্ত আছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে রাস্তায় মানুষের সমাগম লেগে গেছে। শহরের দুই দিকে দুই প্রান্তে হইচই লেগে গেছে মানুষের। পুলিশ কোনো দিক থেকে কোনো দিকে যাবে হিমশিম খাচ্ছে। সাংবাদিক, প্রেস, মিডিয়া তাদের মতো খবর ছাপানো শুরু করে দিয়েছে। এদিকে সাংবাদিক টিভির পর্দায় বলছে, আজকের আবারও ঘটে যাওয়া হই হই রই রই কাণ্ড। শহরের দুই প্রান্তে ঘটেছে বিশাল ঘটনা। একজনকে বোম দিয়ে বিস্ফোরিত করে মারা হয়েছে, আর অপরদিকে শহরের আরেক প্রান্তে বেশ কয়েকজনকে মনোমান্তিকরভাবে মারা হয়েছে। তবে পুলিশ ও র্যাব তদন্ত করে দেখতে পেয়েছে তাদের প্রত্যেকেরই পুরুষ লিঙ্গ নেই। তাদের ওই লজ্জাস্থানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা যেন সবাইকে আরও চমকে দিয়েছে। কিভাবে মেরেছে এতটা নৃশংসভাবে? এই ছিল এতক্ষণকার খবর। সাথে থাকুন আরও নতুন নতুন এরকম ব্রেকিং নিউজের আপডেট পেতে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে সুইটি চৌধুরী, দেশ টিভির চ্যানেলে। এই খবর শুনে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও তার দলবল উচ্চস্বরে হাসতে থাকে। এই খবর দেখছিল ভাইরাল গ্যাংস্টার আশিক। এই খবর দেখে পুরো স্তম্ভ। তার খুব ইচ্ছে করছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের সাথে দেখা করার। ছেলেগুলোর এরকম মৃত্যুর কথা শুনে আশিক একজন মাফিয়া হয়ে বেশ ভয় পায়, কেননা সে জানে তার চেয়েও ভয়ঙ্কর 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। অন্যদিকে এতক্ষণ কেউ একজন দেখছিল এই খবর। হঠাৎ তার চোখ আটকে যায় টিভি দেখে। এটা দেখে হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায় ফ্লোরে। নিজের ছেলের লাশটা টিভির সামনে দেখতে পেয়ে বেশ ঘাবড়ে যায়। ধপ করে সোফায় বসে পড়ে। কোনো কিছুই ভাবতে পারছেন না তিনি। দুইটা ছেলের সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন জামাল শিকদার। হ্যাঁ, এই জামাল শিকদারের ছেলে পেলেই হচ্ছে সুজন ও ভিপি রাসেল মাহমুদ রাজ। এই জামাল শিকদার বিভিন্ন স্মাগলিং কাজে জড়িত আছে, বিভিন্ন সন্ত্রাসী জঙ্গলি গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে। ছেলেদের খুনের প্রতিশোধ কিভাবে নিবে ছল কষতে থাকে জামাল শিকদার। হিংস্র হয়ে ওঠে খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে 3 গ্যাংস্টার মাফিয়া লেডি কুইন, অন্যদিকে ভাইরাল গ্যাংস্টার আশিক, শামীম, তামিম মিলে সবাই অপেক্ষা করছে তাদের নেক্সট মিশনের জন্য। এভাবেই কেটে যায় আরও 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে জামাল শিকদার কোনো একভাবে খবর নিয়ে জানতে পেরেছে তার এই শহরে দেহ ব্যবসায়ী জরিনা বেগমের মেয়েকে লেডি মাফিয়া কুইন মেরেছে। তাই তার সাথে হাত মিলিয়ে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডারকে ধ্বংস করার জন্য হাত মিলাবে। ভাবতে ভাবতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জামাল শিকদার। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় জরিনা বেগমের বাড়িতে। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই খুলে দেয় কেউ একজন দরজা। অতঃপর দেখিয়ে দেয় জরিনা বেগমের রুম। জামাল শিকদার তার দেখানো রুমেই চলে যায়। রুমে গিয়ে তো জামাল শিকদারের যায় অবস্থা, কেননা ছোট্ট একটা প্যান্ট পরে আছে আর শরীরে একটা ব্রা ছাড়া আর কোনো কিছুই নেই। বাকি সব স্পষ্টই দেখা যাচ্ছে। কেননা একটা পুরুষের সামনে যদি এরকম কেউ অর্ধউলঙ্গ হয়ে থাকে, তাহলে একটা পুরুষ নিজেকে কন্ট্রোল করে রাখাটা বেশি দায় হয়ে যায়। জামাল শিকদারের এরকম অবস্থা থেকে জরিনা বেগম হাসতে হাসতে বলে ওঠে, আরে জামাল শিকদার জি, কি ব্যাপার? এভাবে ঘামছেন কেন? কি ব্যাপার? এভাবে দেখেই এই অবস্থা? বেশ, যদি শরীরের কোনো কিছু না থাকতো তাহলে তো এখানে বুঝি আপনার সব কিছু বেরিয়ে যেত। না মানে আসলে কোনোদিন এইভাবে কাউকে দেখিনি তো, তাই আর কি। কি তার মানে নিজের বউকেও আপনি ঠিক মতো দেখেননি? কি রকম মানুষ আপনি! আনরোমান্টিক। এখানে আসুন তো, আমার পাশে বসুন। এই বলে জামাল শিকদারকে জরিনা বেগম টানতে টানতে তার পাশে এনে বসায়। আর জামাল শিকদার একটা হাত তার নিজের বুকের উপর রাখে। এটাতে তো জামাল শিকদারের আরও রক্ত চলাচল ও হার্টবিট বেড়ে যায়। এবার বুকের উপর হাতটা নিয়ে পেট দিয়ে পা পর্যন্ত বয়ে নিয়ে আসে। এটাতে জামাল শিকদারের প্যান্ট ভিজে যায়। তা দেখে জরিনা বেগম হাসতে হাসতে বলে ওঠে, কি মিস্টার জামাল শিকদার, মাত্র হাতটা উপরে দিয়ে নিয়েই
গেছি তাতেই এই অবস্থা? যদি বিছানায় নিয়ে যেতাম তাহলে তো সব কিছু বেরিয়ে যেত বুঝি। আচ্ছা, বাই দ্য ওয়ে, কী কারণে আমাকে আপনি স্মরণ করলেন শুনি? না মানে আসলে কিছু দরকার ছিল আপনার সাথে, আপনি অনুমতি দিলেই বলতে পারি। অবশ্যই। তার আগে এই নিন, ড্রিঙ্কস করুন। আর কি বলতে এসেছেন সেটা ক্লিয়ার করে বলুন। শিওর। আপনার মেয়ে রানীকে হত্যা করেছে 3 গ্যাংস্টার, লেডি মাফিয়া কুইন, আর আমার সন্তানকে হত্যা করেছে ওই ভাইরাল গ্যাংস্টার। তাই আমি চাচ্ছিলাম আমরা দুজনেই একসাথে হাত মিলিয়ে তাদের সাথে মোকাবেলা করব। এজন্য আমি আপনার সাথে হাত মিলাতে এসেছি। আইডিয়াটা মন্দ না। ওকে, আমি রাজি। আপনি আপনার মতো প্ল্যান সাজাতে থাকুন। কোনো কিছুর সাহায্য লাগলে বলবেন আমাকে। ওকে, ঠিক আছে। আর দুজনে যেহেতু হাত মিলিয়েছে, তাহলে কিছু হবে কি দুজনের মধ্যে? মানে বুঝতে পারলাম না, সবটা খুলে বলুন। না আসলে মানে আপনাকে এভাবে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। তাই একবার যদি চান্স পেতাম আপনার সাথে ওইসব করার, এতে আপনিও সুখ পাবেন আর আমিও, যেহেতু আমরা পার্টনারশিপে এখন কাজ করব সেক্ষেত্রে। ওকে, এই ব্যাপার। চলুন তাহলে বিছানায় সুখ দিয়ে পরিপূর্ণ করে দেই আপনাকে। আর আপনি কেমন সুখ দিতে পারেন আমাকে, দেখি আপনার দূর কত দূর। এই বলে তারা দুজনে চলে যায় বেডরুমের বিছানার উপরে। শুয়ে পড়ে জরিনা বেগম। জামাল শিকদার জরিনা বেগমের সবকিছু খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। অন্যদিকে জরিনা বেগম ও জামাল সাহেবের সবকিছু খুলে নেয়। তারপর শুরু করে দেয় এই রঙ্গলীলা। দুজনে শরীরের চাহিদা ও ক্ষুধা মেটাতে লেগে পড়ে তাদের কাজে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা দুজনে। অতঃপর তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে, দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে ঘুম ভাঙে দুজনের। ঘুম থেকে উঠে দেখে দুজনের শরীরে কোনো কিছুই নেই। এটা দেখে জামাল শিকদার জরিনা বেগমের উপর উঠে সারা শরীর চুমু দিয়ে ভরিয়ে দেয়। দুজনে আবারও 4 ঠোঁট এক করে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। অতঃপর জামাল শিকদার জরিনা বেগমকে কোলে করে নিয়ে যায় বাথরুমে। দুজনে গোসল করে বাথরুম থেকে বের হয়ে আসে। দুজনে খাবার খেয়ে জামাল শিকদার বাই বলে যখনই বের হতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে, তাই উল্টো ঘুরে জরিনা বেগমের ঠোঁটে চুমু খেয়ে বেরিয়ে যায় তার নিজ গন্তব্যে। অন্যদিকে আশিক, স্বামী তামিম মিলে বেরিয়েছে বিজনেসের ডিলের উদ্দেশ্যে। কিছুটা পথ অতিক্রম করে গাড়ি থেমে যায় সেখানে, কেননা হাজার হাজার গাড়ির লাইন লেগে গেছে এই ট্রাফিক জ্যামে। সবাই অপেক্ষা করছে কতক্ষণে এই ট্রাফিক জ্যাম ছাড়বে। হঠাৎ আশিকের চোখ যায় রাস্তার ওপারের সাইডে একটা মেয়ের দিকে। মেয়েটি একটি পাকাটা, জামা কাপড় যেখানে সেখানে চেরা, গায়ে লেগে আছে অসংখ্য ময়লা, হাতে একটি কানা বাটি। মেয়েটি প্রত্যেকটি গাড়ির জানলার সামনে গিয়ে মানুষদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছে। কেউ দিচ্ছে 2 টাকা, আবার কেউ 5 টাকা করে দিচ্ছে, আবার কেউ বা দিচ্ছে দুরু দুরু করে গালি দিয়ে তাড়িয়ে। এটা দেখে আশিকের মন খারাপ হয়ে যায়। সে ভাবছে এই পৃথিবীর মানুষগুলো এতটা নিষ্ঠুর হয় কি করে। একটা অসহায় মেয়েকে ভিক্ষা না দিয়ে দূর দূর করে গালি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। তারা মানুষ নাকি অমানুষ? এরা পশুর চেয়েও অধম। ভাবতে ভাবতে মেয়েটি চলে আসে আশিকের গাড়ির সামনে। গাড়ির সামনে এসে মেয়েটি বলতে থাকে, ভাইয়া, আমি 2 দিন ধরে কিছু খাইনি, হাতে তেমন টাকা পয়সা নেই, দয়া করে কি আমাকে কিছু টাকা ভিক্ষা দেবেন? অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খেতে পারি না, দয়া করুন না ভাইয়া, দয়া করে কৃপা করুন আমার প্রতি। অবশ্যই তোমাকে আমি টাকা দিব, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি স্কুলে না গিয়ে এই বয়সে রাস্তায় ভিক্ষা কেন করছো? মেয়েটি আর কিছু বলতে যাবে তখনই অপর পাশ থেকে আরেকটি মেয়ে এসে বলতে শুরু করে, ভাইয়া, আপনার এত সব জেনে কি হবে? আপনার যেটা কাজ সেটা করুন না। আপনি আমায় দয়া করে ভিক্ষা দিন আর আমায় এখান থেকে যাওয়ার সুযোগ করে দিন। টাকা তো দিব, তার আগে বলো তুমি ভিক্ষা কেন করছো? তুমি কি পড়ালেখা করবে? দেখো, তোমাকে রাস্তায় ভিক্ষা করতে হবে না, তুমি চাইলে আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবো। আশিক আর কিছু বলতে যাবে, ঠিক তখনই মেয়ে দুটির পেছনে কেউ একজন বাড়ি দিয়ে বলে ওঠে, কি রে জিতু, তুই ভিক্ষা না করে এখানে কি করছিস? বস, দেখলে কিন্তু আমাদের মেরে ফেলবে, দ্রুত এখান থেকে কেটে পড়। আর ভাইয়া, আমাদের পড়ালেখার কি করার সামর্থ্য আছে যে আপনি এসব কথা জিতুকে বলছেন? বস দেখলে তো ওকে মেরে ফেলতো। কেন?
আমি তোমাদের পড়ালেখা করার সমস্ত খরচ দেব। চলো তোমরা গাড়িতে ওঠো, তোমাদের আজকেই স্কুলে ভর্তি করে দিব। আর তোমাদের এইসব ভিক্ষা করতে হবে না। কে তোমাদের বস শুনি? কে তোমাদের জোরপূর্বকভাবে ভিক্ষা করায়? শুধু নামটা বলো তো শুনি। না ভাইয়া, কেউ আমাদের দিয়ে ভিক্ষা করায় না। আমরা পেটের ক্ষুধায় ভিক্ষা করি। তুমি তো টাকা দিলে না, শুধু দিলে কিছু ফ্রিতে জ্ঞানমূলক উপদেশ। ভাইয়া ভালো থেকো। কি রে, তোরা ভিক্ষা না করে এখানে কি করছিস? আবার পালানোর চিন্তা ভাবনা করছিস নাকি? আর এতক্ষণ কিসের পড়ালেখার কথা বলছিলিস? এই হিরো কে? তুই কে রে? আর এদেরকে কিসের পড়ালেখার বিষয়ে কথা বলছিলিস? নিজের চরকায় তেল দে, না হলে এমন জায়গায় রেখে আসবো যে সারা জীবন দিন আর রাত গুনতে গুনতে তোর দিন পেরিয়ে যাবে। লোকটার মুখে এই কথা শুনে অসহায় অন্য মেয়ে বেশ ভয় বলে উঠে, উনি তো টাকা দিতেছিলেন। না না, ওখানে কোনো কিছু করবেন না, উনি আমাদের কোনো কিছু বলেননি। চুপ কর, এখান থেকে ফোন না হলে কানের নিচে 2 ঘা লাগিয়ে দিব। আর আজকে সারাদিনে এইমাত্র 10 টাকা তুলেছিস, তোর তো আজকে খবর আছে। শুধু গোডাউনে চল। এই কথা শুনে আশিকের একটু খটকা লাগে, তাই আশিক গাড়ি থেকে নেমে মেয়েটির হাতটি টেনে ধরে বলে ওঠে, না, ও কোথাও যাবে না। আর আজ থেকে ওরা ভিক্ষুক করবে না। ওদেরকে আমি বলেছি, ওদেরকে আমি স্কুলে ভর্তি করে দিব। আর আজ থেকে সব ধান্দা বন্ধ। কে রে তুই? তুই জানিস তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস? প্রাণী মারা যাবে। নিজের ভালো স্বাস্থ্য এখান থেকে চলে যা, আর তাদেরকে তাদের মতো থাকতে দে। তারা কাল থেকে স্কুলে যাবে এবং তাদের স্কুলে যাওয়ার যাবতীয় ফর্মালিটি আমি পূরণ করব। দেখি তোর কি করার আছে। আমি তাদেরকে এইখান থেকে নিয়ে গিয়ে আজকে স্কুলে ভর্তি করিয়ে দিব। বাপের ব্যাটা হলে আটকে দেখা। আশিকের মুখে এরকম কথা শুনে লোকটি একটা ফোন বের করে কাকে যেন আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই 15 থেকে 20 জন ছেলে পেলে আসে। এতগুলো ছেলে পেলেকে দেখে লোকজন ঘামে যায়। অতঃপর লোকটি বলে ওঠে, এই শালার এমন অবস্থা করবে যাতে দ্বিতীয়বার আমাদের কাছে বাধা দেওয়ার সাহস না পাই। এই বড্ড বেশি কথা বলে মেরে গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে আসবি। এতক্ষণ গাড়িতে বসে আশিকের কর্মকাণ্ড দেখছিল প্রিয়াঙ্কা। সেও এই রাস্তা দিয়েই যাচ্ছিল কোনো এক গুরুত্বপূর্ণ কাজে। ট্রাফিক জ্যামের কারণে সেও এখানেই আটকে পড়ে। চারদিকটা দেখতে দেখতে তার চোখ যায় আশিকের উপর। আর আশিকের সাথে ঘটে যাওয়া কাহিনী এতক্ষণ দেখছিল প্রিয়াঙ্কা। এদিকে রনি নামের ছেলেটি কথা মতো তার দলের ছেলেগুলো মারতে আসে আশিককে। যখনই একটা ছেলে আশিকের কপাল বরাবর ঘুষি মারবে, ঠিক তখনই আশিক হাতটা ধরে ফেলে। অতঃপর বলিউডের সিনেমার নায়কদের মতো একটা হাত ধরে আকাশে বাতাসের সাথে ভাসিয়ে রাখে, ওপর থেকে ধুম করে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই 3টা আছাড় খায় ছেলেটা। মাটিতে পড়ে 3টা আছাড় খাওয়ার কারণে হাড় পাঞ্জর ভেঙে গেছে একাকার। শক্তিটুকু পাচ্ছে না ছেলেটা। 2 নম্বর ছেলেটির মাথা উল্টো করে ঘুরে ধরে, গাড়ির কাচের সাথে বাড়ি মারে। গাড়ির কাচ ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়, আর সেই কাচের খণ্ডগুলো গেঁথে যায় ছেলেটির মাথায়। ছেলেটি ব্যথা ও যন্ত্রণায় মাটিতে বসে পড়ে। 3য় নম্বর ছেলেটি যখন মারতে আসে তখন তার হাতটা ভেঙে ঝুলিয়ে দেয়, আর তার হাতে দেয় সেই কান্নাকাটি ধরিয়ে। এভাবে একে একে সবকটা ছেলেকে রাস্তার মধ্যে উড়াধুরা পিটানি দেয়। একজনের কাছে মার খেয়ে টনি নামে সে ছেলেটিও তার দলবল পালিয়ে যায় সেখান থেকে। আর আশিকও ওই মেয়ে দুটিকে নিয়ে গাড়িতে এসে বসে। এতক্ষণ এরকম কর্মকাণ্ড দেখছিল প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি। প্রিয়াঙ্কা আশিকের এরকম সাহস দেখে একেবারে হতবাক। ভাবছে কি এই ছেলে এতগুলো গুন্ডার সাথে কিভাবে পেরে উঠলো। প্রিয়াঙ্কা ভাবতে ভাবতেই ট্রাফিক সিগন্যাল দিয়ে দেয়, আর গাড়িগুলো যেতে থাকে তার নিজ গন্তব্যে। প্রিয়াঙ্কা পুরো আশিকের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে। এদিকে আশিক মেয়েগুলোকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে ভালো পোশাক আশাক কিনে দিয়ে একটা স্কুলে ভর্তি করে দেয় দুজনকে। এবং রেস্টুরেন্টে বসে যখন তারা খাবার খাচ্ছিল তখন আশিক তাদের কাছ থেকে সবকিছু জেনে নেয় যে ওখানে কতজন ছেলে মেয়ে আছে এবং জোরপূর্বক কতগুলো লোক তাদের নিয়ে ভিক্ষা করায়। চলুন তাহলে মেয়েগুলো কি বলেছিল শুনে আসি। আসলে ভাইয়া আমাদের ওখানে অনেক ছেলে মেয়ে আছে। ওরা আমাদের বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আসে, তারপর গোডাউনে এনে কিছুদিন রাখে, তারপর শরীরে যে কোনো একটি অঙ্গ কেটে ফেলে দেয়। 2 দিন চিকিৎসা দেয় প্রাথমিক, তারপর আর কোনো চিকিৎসা দেয় না। রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়ে দেয় আমাদেরকে। যে তাদের কথা না শোনে তাকে তারা অনেক মারধর করে এবং কোনো কিছু খেতে দেয় না। ভাইয়া, আপনি আমাদের পড়ালেখার বিষয়ে কথা বলেছিলেন
আর সেটা ওরা শুনে নিয়েছিল। আমরা ওখান থেকে অনেক বের হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওরা সব সময় আমাদের চোখে চোখে রাখবেন। আপনি আমাদের ভিক্ষা না দিয়ে যখন কথা বলছিলেন তখন তারা শুনে নিয়েছিল এবং সেখান থেকে চলে আসে। আজকে যদি আপনারা আমাদের নিয়ে না আসতেন তাহলে ওরা আমাদেরকে গোডাউনে নিয়ে গিয়ে অনেক অত্যাচার করত, অনেক মারত। অতঃপর মেয়ে দুটি জামা উঠিয়ে আশিককে দেখায়। অবাক হয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে আশিক, কেননা তাদের পিঠের উপরে অসংখ্য গরম তেল দিয়ে খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়েছে। প্রায় পিঠের অর্ধেক অংশ পুড়ে গেছে। এটা দেখে আশিকের চোখ থেকে লোনা পানি গড়িয়ে পড়ে। তাই এবার আশিক করুণ সুরে বলে ওঠেন, তোমরা চিন্তা করো না, তোমাদের ওইখানে যতগুলো ছেলে মেয়ে আছে সবাইকে আমি নিয়ে আসবো এবং প্রত্যেককেই স্কুলে ভর্তি করে দিব। ওদের আজকেই শেষ দিন। অত্যাচার কাকে বলে দেখবে এবার ওরা। জানে না কার পাল্লাই পড়েছে তারা। মেয়েটাই কেটে একেবারে লন্ডভন্ড করে ফেলবো তাদের প্রত্যেকটাকে। আচ্ছা, তোমরা এখন স্কুলের ভিতরে যাও, আমি দেখছি কি করা যায়। অতঃপর ওখান থেকে মেয়েগুলো চলে যায় স্কুলের ভেতরে। আনন্দের সাথে সবার সাথে খেলতে খেলতে সময় কাটছে তাদের। এদিকে আশিক শামীম তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, শামীম, তামিম, আজকে মিশনের জন্য তৈরি হয়ে নে। রনি বাদে সবাইকে মেরে ফেলবে। আমার নিজের হাতে মারবো রনিকে। যতগুলো ছেলে পেলে লাগে সবাইকে রেডি থাকতে বলবি। আজকে তাদের এই গ্যাংটিকে ধ্বংস করবো আমি। ওকে ভাইয়া, ঠিক আছে। আমি তাহলে ছেলে বলেকে রেডি হয়ে থাকতে বলতেছি। আমরা তাহলে এখন আসি। এই বলে শামীম তামিম সেখান থেকে বেরিয়ে যায় তাদের নিজের কাছে। অন্যদিকে রাস্তার ওই ঘটনার পর থেকে প্রিয়াঙ্কা নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তাই সেও খোঁজ খবর লাগিয়ে দিয়েছে এই গুপ্ত গ্যাংয়ের লিডার কে খোঁজার কারণে। মুখের সিগারেট হাতে চায়ের কাপ পাগুলো টেবিলের উপর উঠিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা চিন্তা করছে আর মনে মনে কিছু একটা ভাবছে। হঠাৎ করে কেবিনে কেউ একজন এসে বলে ওঠে, ম্যাম, আমি জানতে পেরেছি এই গ্যাংয়ের মালিক রনি নামের এক ছেলে। তারা বিভিন্ন এলাকা থেকে ছেলে মেয়ে কিডন্যাপ করে নিয়ে আসে এই শহরে। তার কয়েকদিন পর হাত পা কেটে জোরপূর্বকভাবে তাদের দিয়ে ভিক্ষা করায়। আবার যে ভিক্ষা করে না তাকে মেরে ফেলে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এর চেয়েও বেশি জানতে পারিনি। ওকে, গুড। তুমি আজকে আমাদের যত মেয়ে আছে সবাইকে রেডি থাকতে বলবে। আজকে মিশনে যেতে হবে সবাইকে। আমি নিজের হাতে শেষ করব। কাউকে প্রাণে বাঁচতে দিব না। যতগুলো বন্দুক আছে AK-47, প্রত্যেকটা বন্দুকে সাইলেন্সার লাগাও। আর বিভিন্ন ধরনের অস্ত্র যেমন চাপাতি আর বোমা আরও কিছু সরঞ্জাম রেডি করে রাখবে। তাদের মারার সাথে সাথে তাদের পুরো গোডাউনটাকে আমি বম দিয়ে ধ্বংস করে দেব। ওকে ম্যাম, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তাহলে আজ রাতেই মিশনে যাওয়ার জন্য সবাইকে আমি প্রস্তুত হতে বলছি। আমি তাহলে এখন আসি ম্যাম। এই বলে অঙ্কিতা চলে যায় সেখান থেকে। তার দলের সব মেয়েগুলোই নিজের অস্ত্র সমেত তৈরি থাকার কথা বলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখান থেকে। এদিকে রনি রাস্তায় মার খাওয়ার পরেই চলে যায় গোডাউনে। গিয়ে তারা লিডার জামাল শিকদারকে ফোন করে। হ্যাঁ, এই জামাল শিকদারই হচ্ছে ওই গ্যাংয়ের লিডার। এবার রনি জামাল শিকদারের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো বস, আপনি কোথায়? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। হই হই রই রই কাণ্ড যাকে বলে ঘটে গেছে। আমাদের ধান্দা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে একটা ছেলেটাকে রাস্তায় হুমকি দিলে ছেলেটা আমাদের ছেলেপেলেগুলোকে অনেক মারধর করে এবং সেখান থেকে আমাদের 2টি মেয়েকে নিয়ে যাই, যারা ভিক্ষা করে আমাদের জন্য পয়সা নিয়ে আসতো। ছেলেটার অনেক পাওয়ার এবং আমাদের ধান্দা কিছুদিনের জন্য হয়তো অফ রাখতে হবে, না হলে পুলিশের চোখে পড়ে যেতে পারি। এই কথা শুনে জামাল শিকদার জরিনা বেগমের উপর থেকে উঠে পড়ে, সোজা হয়ে বসে পড়ে। জরিনা বেগম এটা দেখে সেও শোয়া থেকে উঠে পড়ে। আপনারা ঠিক ধরেছেন, আজকেও তারা দেহ খেতুরদের মতো শরীরের ক্ষুধা মেটাতে আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। অবশ্য প্রতি তারা এটা ছাড়া আর কি বা করবে, কেননা জরিনা বেগম হচ্ছে শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, সাথে একজন বিশ্বসুন্দরী দেহ ব্যবসায়ী। জামাল শিকদার আর জরিনা বেগম এতক্ষণ একে অপরের সাথে রঙ্গলীলায় মেতে উঠেছিল। রনির ফোন পেয়ে জামাল শিকদার ফোন রিসিভ করে শোয়া অবস্থায়, আর ফোনের ওপাশের কথাগুলো শুনে জরিনা বেগমের উপর থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় আর বলে ওঠে, কি এই খবর তুই এখন জানাচ্ছিস? কার এত বড় কলিজা যে এই জামাল শিকদারের কাজে বাধা দেয়? তাকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়, তাকে আমি নিজের হাতে জবাই করব।
এবং তার মাথার মুন্ডুটা দিয়ে আমি ফুটবল টুর্নামেন্ট খেলবো। আর কোনো ধান্দা বান্দা বন্ধ থাকবে না। প্রয়োজনে 2 জনের জায়গায় 10 জন মেয়ে তুলে আনবি, তবুও আমি আমার ধান্দা অফ রাখতে পারবো না। যেখান থেকে পারিস ওই শালা শুয়োরের বাচ্চাটাকে তুলে নিয়ে আয়। আমি বর্তমানে ডেটিংয়ে আছি, আমাকে আর বিরক্ত করিস না। যা করার তোরা কর, আমি রাতে গোডাউনে চলে আসবো। এই বলে রনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় জামাল শিকদার। আবার জৈনা বেগমের কে ধূপ করে বিছানায় ফেলে দেয়। তারপর শুয়ে পড়ে, ঠোঁটগুলো চুষতে থাকে নিজের মতো করে। ধীরে ধীরে নিচে নামতে থাকে, সারা শরীর চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। অতঃপর আবারও লিপ্ত হয় নিজের কাছে। আশিক অফিস শেষ করে বাসায় চলে আসে। প্রিয়াঙ্কা ও মাফি মিষ্টি তারাও চলে যায় বাড়িতে। এভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে সন্ধ্যা হয়, আবার সন্ধ্যা পেরিয়ে রাত হয়। এখন বাজে রাত মোটামুটি 1টা। গোডাউনের সামনে ঘুরঘুর করছে কয়েকশো ছেলে পেলে, সাথে দেখা যাচ্ছে কয়েকশো মেয়েও আছে। আপনারা ঠিক ধরেছেন, চলে এসেছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের দলবল। অন্যদিকে ভাইরাল গ্যাংস্টারের ছেলেপেলেগুলো এসে হাজির হয়েছে গোডাউনের সামনে। 2 দলের সাথে মোকাবেলা করবে জামাল শিকদারের লোকেরা। গোডাউনের ভেতর থেকে কিছু ছেলেমেয়ের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে তাদের কানে। তাই আর 2 দল দেরি না করে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের দলবল সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আর ভাইরাল গ্যাংস্টার লোকজন পেছনের দরজা ভেঙে গোডাউনের ভেতর প্রবেশ করে। গোডাউনে থাকা লোকগুলো দেখে ফেলে সবাইকে। লেগে যায় তাদের মধ্যে সংঘর্ষ, হতে থাকে গোলাগুলি করার সময় চোখ পড়ে যায় শামীমের সাথে মিষ্টির, মাফির সাথে তামিমের। কিন্তু কেউ কারো চেহারা দেখতে পাচ্ছে না, মুখে পড়া আছে মাস্ক। তাই 2 দলই হামলা করেছে জামাল শিকদারের লোকেদের ওপরে। 2 দলের সাথে পেরে উঠতে না পেরে প্রাণ হারায় তার দলের অনেক ছেলেপেলে। এটা দেখে রনি সেখান থেকে পালিয়ে যেতে নিলে মাফি মিষ্টি মিলে তাকে ধরে ফেলে এবং তাকে গোডাউন থেকে বের করে নিয়ে এসে গাড়িতে বসায়। অতঃপর বেরিয়ে পড়ে তাদের নিজের গন্তব্যে। এদিকে শামীম তামিম দেখে আর কেউ বেঁচে নেই এবং তারা রনিকে খুঁজে না পেয়ে ওখানে অসহায় ছেলে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে গোডাউন থেকে। অতঃপর গোডাউনে বোম ফিট করে এলো, বোম দিয়ে উড়িয়ে দেয় গোডাউনের এলাকাটাকে। রনিকে নিয়ে চলে যায় মাফি মিষ্টি তাদের নিজ গন্তব্যে। এদিকে শামীম তামিম মিলে মেয়েগুলোকে নিয়ে আসে। তারপর তাদের খাবার খাইয়ে ভালো কাপড় চোপড় কিছু পোশাক কিনে দিয়ে সে স্কুলে আবারও ভর্তি করে দিয়ে আসে। অতঃপর শামীম তামিম বাড়িতে এসে শামীম আশিকের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া আমরা আরও রকিকে ধরতে পারিনি, তবে আমরা সব ছেলে মেয়েদেরকে উদ্ধার করে তাদের খাবার খাইয়ে ভালো পোশাক আশাক কিনে তাদেরকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি। তবে হ্যাঁ, আরেকটা মজার বিষয় হলো সেখানে আমার মনে হয় 3 গ্যাংস্টার মাফিয়া কুইনের দলবল ছিল। কেননা আমরা যখন লড়াই করছিলাম তখন আরেকটা লেডি দল এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করে তাদের সাথে। আমার মনে হয় তারাই রকিকে উঠিয়ে নিয়ে গেছে সাজা দেবে নিজের হাতে বলে। ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। সবাইকে উদ্ধার করতে পেরেছিস সেটাই অনেক। আর সেও যেহেতু ধরা পড়েছে লেডি মাফিয়ার হাতে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটাই ফাইনাল, কেননা সে আমাদের থেকেও ভয়ঙ্কর। ওকে ঠিক আছে ভাইয়া। এদিকে গোডাউনে নিয়ে আসে রনিকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তার সামনে চেয়ার টেনে বসে পড়ে প্রিয়াঙ্কা। অতঃপর প্রিয়াঙ্কা বলে ওঠে, কিরে, শুধু এই শালার কুত্তার বাচ্চাটাকে ধরে এনেছিস? বাকি আর কাউকে আনতে পারিসনি নাকি শুধু এই বেঁচেছিল? না আপু, আসলে হয়েছে কি, আমরা যখন গোলাগুলি করেছিলাম তখন আমাদের সাথে আরেকটি দল এসে কাঁধে কাঁধ মিলিয়ে শালা জানোয়ারের বাচ্চাদের সাথে মোকাবেলা করেছে। আপু, আমার মনে হয় এটা ভাইরাল গ্যাংয়ের ছেলেপুলেই ছিল যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করছিল। আর আমার মনে হয় তারাই ছেলে মেয়েগুলোকে সহি সালামতভাবে বের করে নিয়ে গেছে গোডাউন থেকে। আর আমরা গোডাউনে বোম বিস্ফোরিত করিনি, এটা করেছে ভাইরাল গ্যাংস্টার গ্যাংয়ের লোকেরা। তাই যাক, শহরে তাহলে ভালো গ্যাংও আছে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা এখন তাহলে ফ্রেশ হয়ে আয়, অনেক ধকল গেছে। ততক্ষণে আমি এর একটু ক্লাস নেই, দেখি এর মুখ থেকে কিছু বের করতে পারি কিনা। অতঃপর মাফিয়ার মিষ্টি সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিকোটিনের ধোঁয়া ছাড়তে থাকে। এই বিশ্বাসঘাত পৃথিবীটাতে বিষময় বাতাসের সাথে থাকুক না কিছু কথা রহস্যময় হিসেবে গল্পের শেষে তুলে ধরা হবে। ততক্ষণ গল্পটা শুনতে থাকুন, অনেক পাওয়ারফুল একটা গল্প। হামেশাই আমাদের জীবনে এরকম গল্প ঘটে যায় যা এই গল্পে তুলে ধরা হয়েছে। গল্পটা
2023 সালের 7 মাস 10 তারিখে লেখা হয়েছে। সো গল্পটা একদম নতুন, দয়া করে সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। বক্স থেকে একটা ধারালো কাচের ছুরি বের করে প্রিয়াঙ্কা। ছুরিটা 3 কোনা। কোনো কিছু বলতে না দিয়ে সেই কাচের ছুরিটা দিয়ে গেঁথে দেয় একেবারে রনির ডান চোখে। উপড়ে ফেলে সেই চোখটি ছিটকে গিয়ে পড়ে কোনো এক কোণে। ক্ষতস্থান থেকে গড়গড় করে রক্ত পড়তে থাকে। রনি সজোরে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তার এই আর্তনাদ শোনার মতো কেউ নেই। এবার প্রিয়াঙ্কা বলে উঠে হাসতে হাসতে, কে রে, তোর একটা চোখ উপড়ে ফেলেছি, তাতেই এত আত্মনাদ? তুই যাদের হাত পা চোখ উপড়ে ফেলেছিস, যাদেরকে তুই রাতের অন্ধকারে মারধর করিস, সেই নবজাতক শিশুদের দিয়ে ভিক্ষা করাস, তাদের কেমন লাগতো বলতো? তোরা জানিস না এই মাফিয়া কুইন যেখানে আছে, হবে না সেখানে কোনো অবৈধ কাজ কারবার, হবে না কোনো অত্যাচার, হবে না কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি। এখন তুই তোর মুখ খুলবি। কে ছিল তোর লিডার? তার নাম কি? সে কোথায় থাকে? আর কোথায় কোথায় তোদের এই ধান্দা চলে? হা হা হা, তুই কি আমায় পাগল ভেবেছিস? তুই যত বড় সিক্রেট মাফিয়া হও না কেন, তবু আমি আমার মুখ খুলবো না। এতে তোর যা ইচ্ছা হয় তাই করতে পারিস আমার সাথে। আরে পাগলা, তুই হয়তো আমার পরিচয়টাই জানিস না। ওকে ঠিক আছে, তুই যেহেতু বলবি না, সো তোকে জোর করব না। আর যেহেতু তোর বাঁচারও ইচ্ছে নেই, তাহলে তোকে বাঁচিয়েও রাখবো না। এটা বলে প্রিয়াঙ্কা রনি নামের সেই ছেলেটিকে আর কোনো কিছু বলতে না দিয়ে বক্স থেকে একটা ধারালো ব্লেড বের করে। অতঃপর সেই ব্লেডটা দিয়ে রনির হাতটা সামনে ধরে একের পর এক টান মারতে থাকে। মুহূর্তের মধ্যে হাতটা কেটে ফালা ফালা হয়ে যায়। রক্তের যেন স্রোত বয়ে যাচ্ছে। এ যেন এক সমতল সাগর। রনি ব্যথায় চিৎকার করে বলে ওঠে, দেখ, তুই আর আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে প্লিজ, তোর পায়ে পড়ি, আমার প্রাণটা ভিক্ষে দে আমায়। এই কথা শুনে প্রিয়াঙ্কা আরো উচ্চস্বরে হাসতে থাকে। এবার প্রিয়াঙ্কা রনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে শার্টের কলারটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় এসিডের ডামে। ফুটন্ত এসিডে পড়ার সাথে সাথে মাংসগুলো গলে পড়ে যায়। শুধু শোনা যাচ্ছে রনির আর্তনাদ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভেসে ওঠে ড্রামের উপর নিথর দেহ, মানে শুধু কঙ্কালটা। অন্যদিকে শহরের মধ্যে বোমা বিস্ফোরিত হওয়ার ঘটনা তুলে ধরেছে সাংবাদিক। দেশ টিভির চ্যানেলের সাংবাদিক বলছে, ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি শহরের মধ্যে ঠিক মাঝখানটায়। গতকাল রাতে মাল্টি ন্যাশনাল গোডাউনে বোমা বিস্ফোরিত হয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে কে বা কারা। পরে আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি এর আরেকটা গোপন রহস্যের কথা। এখানে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ছেলে মেয়েদের কিডন্যাপ করে নিয়ে আসতো এবং তাদেরকে দিয়ে জোরপূর্বকভাবে ভিক্ষা করানো হতো। এই খবর পেয়ে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও ছদ্মবেশী ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডার এসে তাণ্ডব চালায় ঘটনাস্থলে। শিশুদেরকে উদ্ধার করে নিয়ে যায় সেই গ্যাংস্টারগুলো এবং বোম দিয়ে উড়িয়ে দেয় তাদের এই গোডাউনটাকে। এই ছিল আজকের এখানে ব্রেকিং নিউজ। এতক্ষণ যেভাবে সঙ্গে ছিলেন সেভাবে থাকুন দেশ টিভি। এই খবর দেখছিল এতক্ষণ জামাল শিকদার। জামাল শিকদার খবর শুনে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে। তা দেখে কিছু মেয়ে তাকে ধরতে আসে। সবকটা মেয়ে তার সাথে রাতে একান্ত সময় কাটায়। এই প্রত্যেকটা মেয়ে হচ্ছে নিষিদ্ধ পল্লীর মেয়ে, যারা টাকার বিনিময়ে রাতে তার কাছে থাকে। আসলে কোটি কোটি টাকার মালিক হচ্ছে জামাল শিকদার, তাই সে দুনিয়াটাকে নিজের রাজত্ব বলে মনে করে। কিন্তু সে ভুলে গেছে মৃত্যুর পরেও আরেকটি জীবন আছে, সেটি হলো পরকাল। সোফায় বসে জামাল শিকদার কিছু একটা ভাবছে। ঠিক তখনই হঠাৎ করে ক্রিং ক্রিং শব্দে তার স্মার্টফোনটি বেজে ওঠে। ফোনের পাশ থেকে বলছে, হ্যালো বস, আমাদের সব ধান্দা বন্ধ হয়ে যেতে বসেছে। মাফিয়ারা আমাদের সাথে উঠে পড়ে লেগেছে, আমাদের হন্যে হয়ে খুঁজছে, যেখানে পারবে সেখানেই শুট করবে বলে খবর পেয়েছি গোপন সূত্রে। এখন আমরা কি করব তাড়াতাড়ি বলুন। চুপ শালি মাকি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি তাদের থেকে সাবধান হতে বলছিস? তোরা কি করছিস? ঘোড়ার ঘাস কাটতেছিস নাকি গরু চড়াচ্ছিস? আসলে বস, সরি বস, আমরা ব্যাপারটা বুঝতে পারিনি যে এইরকম হয়ে যাবে। আমরা খুবই দুঃখিত বস। আমাদের সব ছেলে পুলেগুলোকে মেরে ফেলেছে তারা। আসলে বস, সেদিন আমি ছিলাম না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরের বাইরে গেছিলাম। আর সব ছেলেপুলোকে রনি সামলাতে ছিল। সেদিন ভাগ্য ভালো আমি ছিলাম না গোডাউনে, না হলে তাদের সাথে আমিও মারা যেতাম সেখানে। চুপ শালি, আর একটাও কথা বলবি না, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। শালি, আমার সাথে কাজ করে এতদিনও কিছু শিখতে পারলি না। এই শালি শোন,
আমি যেটা বলি সেটাই করবে, না হলে তোকে রাতে এমন প্রোটেকশন দিব যে একদিনে প্রেগনেন্ট হয়ে যাবি। এই কথা শুনে মায়া খক খক করে কেসে ওঠে আর বলে ওঠে, শালা লুচ্চা বইরা বেটা, মাথায় চুল পেকে গেছে, গায়ের চামড়া ঝুলে গেছে, তবুও শালা শরীরের চাহিদা মেটে না। এরকম অত্যাচার লোড নিতে না পেরে বুঝি এর বউটা মরছে। শালা লুচ্চা বেটা। কিরে শালি, কই গেলি? চাঁদের দেশে হারিয়ে গেলি নাকি? শোন মন দিয়ে কথাগুলো, তুই যে কারো হোক খোঁজ খবর নিয়ে শহরে কোথায় তারা আছে, তাদের পাওয়ারটা কতটুকু, তুই দুই গ্যাংয়ের সম্বন্ধে ভালো ইনফরমেশন বের কর। ততক্ষণে আমিও জরিনা বেগম মিলে দেশের বাইরে যাব কিছু টপ আন্ডারওয়ার্ল্ড মাফিয়াকে হায়ার করতে, যারা টাকার বিনিময়ে তাদের সাথে টক্কর নেমে। আমি ফিরে না আসা পর্যন্ত পুরো গ্যাংটাকে তুমি হ্যান্ডেল করবে। কথা বোঝা গেছে? জি বস, আমি সব বুঝতে পেরেছি। আপনি তাহলে আপনার মতো প্ল্যান সাজাতে থাকুন, আর এদিকে আমিও আমার খেল শুরু করে দিই। মানে কি বলতে চাচ্ছ তুমি? না বস, মানে মানে আসলে আপনি তো শহরের বাইরে যাবেন, তাই গ্যাংটাকে কিভাবে পরিচালনা করব সেটাই ভাবছে, এবং কিভাবে তাদের খবর নিব এটাই আর কি। অতঃপর জামাল শিকদার আর কোনো কিছু না বলে ফোনটা কেটে দেয়। জামাল শিকদার গায়ে একটা টি শার্ট দিয়ে বেরিয়ে পড়ে জরিনা বেগমের বাড়ির উদ্দেশ্যে। জরিনা বেগমের বাড়িতে গিয়ে চলে যায় তার নিজের রুমে। গিয়ে দেখে জরিনা বেগম নেই, তাই জিজ্ঞেস করে তার একটা কাজের মেয়েকে। কাজের মেয়েটি বলে বাথরুমে গোসল করছে। এটা শুনে জামাল শিকদার চলে যায় সোজা বাথরুমে। জরিনা বেগম জামাল শিকদারকে এভাবে দেখে হতবাক। জামাল শিকদার জরিনা বেগমকে কোনো কিছু বলতে না দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে রঙ্গনীলায়। খেলায় শুরু হয়ে যায় বাথরুমে। এভাবে অনেক সময় কাটিয়ে বিকেলের ফ্লাইটে জরিনা বেগম ও জামাল শিকদার পাড়ি জমায় চীনের দেশে। সেখানে গিয়ে একটা রিসোর্টে ওঠে, একটা রুম ভাড়া নেয় এক রুমে থাকবে বলে। সেদিনের মতো দিনটা রঙ্গনীলা ও ফুর্তিতে কাটিয়ে দেয় তারা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে একটা কনফারেন্সের উদ্দেশ্যে। এই কনফারেন্সে উপস্থিত থাকবে প্রায় কয়েকটা দেশের মাফিয়া। দেখতে দেখতে কনফারেন্স রুমে চলে আসে তারা। কনফারেন্স রুমে এসে চীনের ড্রাগ সেডু মাফিয়া বলে ওঠে, ওয়েল ডান মিস্টার জামাল শিকদার অ্যান্ড জরিনা বেগম, হাউ আর ইউ? ইউ আর অলসো রাইট। আই এম ফাইন, ইউ অল রাইট। এখানে সবাই উপস্থিত আছে তো? ইয়েস, এখানে সবাই উপস্থিত আছে। চলুন সরাসরি আপনাকে পরিচয় করিয়ে দেই। হ্যালো গাইস, লুক অ্যাট দ্য মি, কাম টু দ্য লিগাল পয়েন্ট। ইনি হচ্ছে মিস্টার জামাল শিকদার, আর ওনার পাশে হচ্ছে ওনার মিসেস জরিনা বেগম। ওনারা এখন আপনাদের সাথে কিছু কথা বলবেন, ডিল ফাইনাল করবেন কথার শেষে। দেখুন, পৃথিবীর বৃহত্তম স্থানে ও আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব বর্তমানে যে গ্যাংটি করছে সেটা হচ্ছে 3 গ্যাংস্টার লেডিস মাফিয়া কুইন। এই পৃথিবীর দ্বিতীয় স্থানে যে গ্যারান্টি আছে সেটি হচ্ছে ভাইরাল গ্যাংস্টার এর গ্যাং লিডার। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি এই দুটি গ্যাংকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চাই। বিনিময়ে যত কোটি টাকা বেনিফিট লাগবে সেটা আমি দেব আপনাদেরকে। এই কথা শুনে কয়েকজন মাফিয়া বসা থেকে উঠে দাঁড়িয়েছে। দুই গ্যাংয়ের নাম শুনে কিছু কিছু মাফিয়া হাঁটু কাঁপতে শুরু করেছে, কেননা তারা জানে কতটা ভয়ঙ্কর এই মাফিয়া। যাকে একবার ধরে তাকে মাটির নিচে একেবারে দাবিয়ে ফেলে। এখানে উপস্থিত আছে 8টি গ্যাং, তার মধ্যে 5টি গ্যাং হচ্ছে পরিচালনা করে মেয়েরা। এটা শুনি এজেন্ট মাফিয়া কুইং এর গ্যাং লিডার বলে ওঠে, আরে ও ম্যাড, তুমি কি পাগল? তুমি ডেরা মাছ হয়ে পুঁটি মাছের সাথে পাঙ্গা নিতে যাচ্ছ? আরে তোদের তো সে একেবারে গিলে খাবে, দাঁত দিয়ে চাবাবে না পর্যন্ত। তোদের সাথে আমি ডিল ফাইনাল করব না। আমি চাই না আমার প্রাণটা হারাতে, কারণ অর্ধেকের বেশি রাজ করছে গোটা পৃথিবীতে তারই লোকজন। তার একটা ফোনে বেরিয়ে আসবে হাজারো ছেলে মেয়ে, আর সেখানে তাকে মারতে যাবি তোরা। সিক্রেট এজেন্ট মাফিয়া কুইনের মুখে এরকম কথা শুনে প্রায় অর্ধেক মাফিয়ারা ঘামতে শুরু করে দিয়েছে। সবার পা কাঁদছে, কারণ সবাই জানে সে কতটা ভয়ঙ্কর হিংস্র। একবার খেপে গেলে রক্ষা নেই কারো। সে একবার যাকে ধরে তাকে একেবারে মাটির নিচে দাবিয়ে ফেলে। সিক্রেট এজেন্ট মাফিয়া কুইনের মুখে এরকম কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় সাইবার ওয়ার্ল্ডের লেডি মাফিয়া, বলে, তুমি ঠিক বলেছ, আমরা আজকেই ওই দেশে যাব। তার আগে তুমি বসকে সবকিছু ফোনে খুলে বলো, আর সবকিছু রেডি রাখতে বলো, কারণ আজকেই তারা দেশে ব্যাক করবে, সাথে আমরাও যাব।
অতঃপর এই বলে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন সেখান থেকে বেরিয়ে যায়। তার দেখা দেখি সাইবার ওয়ার্ল্ডের লেডি মাফিয়া বেরিয়ে যায়। তাদের এরকম কথাবার্তা শুনে ভয়ে কিছু মাফিয়া ডিল ফাইনাল না করে নিজেদের প্রাণ বাঁচানোর ভয়ে মিটিং থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কিছু মাফিয়া মিলে প্ল্যান করতে বসে যায় কি থেকে কি করবে, কিভাবে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন ও ভাইরাল গ্যাংয়ের লিডারকে কিভাবে পৃথিবী থেকে বিতাড়িত করবে। মাফিয়ারা তাদের মতো ভাবতে থাকে, যেমন ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ সেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া আর যে মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন। সবাই যে যার মতো করে ভাবতেই বসে যায় কি করে ধ্বংস করবে তাদের 2 গ্যাংকে। ভাবতে ভাবতে ড্রাগ সেডু মাফিয়া কিং বলে ওঠে, ইয়েস মিস্টার জামাল শিকদার, আমরা আপনার সাথে কাজ করতে রাজি আছি। তবে সত্য আমাদের 100+ মেয়ে লাগবে এবং ওই দেশ থেকে সোনা এবং ড্রাগস স্মাগলিং করে আমাদের হাতে তুলে দিতে হবে। যদি এর সাথে রাজি থাকেন তাহলে ডিল ফাইনাল। ওকে, আমি আপনাদের সাথে রাজি আছি। আমি তাহলে আজকে আমার শহরে ব্যাক করব, আর আপনারা কাল রাতে চলে আসবেন। কালকেই হবে ওদের শেষ দিন। এই বলে জামাল শিকদার সেখান থেকে জরিনা বেগমকে নিয়ে বেরিয়ে পড়ে তার নিজের দেশের উদ্দেশ্যে। অন্যদিকে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এবং সার্ভার ওয়ার্ল্ডের মাফিয়া একসাথে একটা কফি শপে বসে কিছু একটা ভাবছে। তখন সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন বলে ওঠে, আমাদের উচিত বসকে সবকিছু খুলে বলা, না হলে আমরা পরে বিপদে পড়তে পারি। কারণ তারা সবাই বসকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমাদেরকেই কিছু করতে হবে। তুমি ঠিক বলেছ, আমরা আজকেই ওই দেশে যাব। তার আগে তুমি বসকে সবকিছু ফোনে খুলে বলো আর সবকিছু রেডি রাখতে বলো, কারণ আজকেই তারা দেশে ব্যাক করবে, সাথে আমরাও যাব। ওকে ঠিক আছে, তুমি তাহলে সবকিছুর ব্যবস্থা করো, আমি সবকিছু আজকেই ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন ফোন করে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনকে সবকিছু বলে দেয়। অতঃপর তারা দুজন সেই কফি শপ থেকে বেরিয়ে পড়ে ওই দেশে যাওয়ার উদ্দেশ্যে। সবকিছু গোছগাছ করতে শুরু করে দেয়। অন্যদিকে মায়া নামের সেই মেয়েটি ডবল গেম খেলার জন্য প্রস্তুত হয়ে আছে, অপেক্ষায় আছে শুধু সময়ের অভাবে। সময় হলে সে তার দেখাবে খেলা। দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়। সন্ধ্যার ফ্লাইটে জামাল শিকদার ও জরিনা বেগম এবং অন্য ফ্লাইটে সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এবং সার্ভার ওয়ার্ল্ডের লেডি মাফিয়া বাংলাদেশের উদ্দেশ্যে ব্যাক করে। কয়েক ঘন্টা অতিক্রম করে তারা দেশে ল্যান্ড করে। সকলে যে যার নিজ গন্তব্যে পৌঁছে যায়। সিক্রেট এজেন্ট মাফিয়া কুইন এবং সাইবার ওয়ার্ল্ডের মাফিয়া চলে যায় 3 গ্যাংস্টার কুইনের কাছে। দেখতে দেখতে একদিন পেরিয়ে যায়। অন্যদিকে মায়া জামাল শিকদারের সাথে দেখা হয়ে গেছে। জামাল শিকদারের কথা মতো মায়া সব তথ্য এনে দেয় জামাল শিকদারকে। মনে মনে মায়া কিছু একটা প্ল্যান করে রেখেছে, শুধু সময়ের অভাবে কিছু করতে পারছে না। পরের দিন ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ সেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া আর যে মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন সবাই ল্যান্ড করে বাংলাদেশের মাটিতে। জামাল শিকদার তাদেরকে রিসিভ করে নিয়ে আসে তার বাংলোতে। যে যার মতো প্ল্যান করতে থাকে। অবশেষে পরিকল্পনা করে কিভাবে কি করবে। অট্টহাসিতে মেতে ওঠে সবাই মিলে পরিকল্পনা করেছে টোপ বানাবে, যে টোপটা খেলে সহজে বংশীতে ধরা পড়বে। 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এবং ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডার। প্ল্যানটা ছিল এরকম, কিছু মেয়েকে এবং ড্রাগ ও সোনা সব মিলিয়ে বাইরের দেশে পাচার কথা পৌঁছে দেবে তাদের 2 গ্যাংস্টারের মাঝে। এ কথা শুনেই অবশ্য তারা ছুটে আসবে তাদেরকে বাঁচাতে, আর তখনই ঝাঁপিয়ে পড়বে তাদের উপরে। এটাই ছিল তাদের পরিকল্পনা, মাছ ধরার ময় মশলা দিয়ে বানানো টোপ। দেখতে দেখতে সময় হয়ে আসে রাত বাজে 2টা। এই ঘন কালো আধারে পাহাড়ি রাস্তার মাঝখানে গাড়িতে তুলছে মালামাল ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ সেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া। উপস্থিত আছে ইন্টারনেট জগতের টপ হ্যাকার একে লেডি মাফিয়া কুইন, সিক্রেট লেডি মাফিয়া আর যে মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন। তারা সবাই যে যার মতো মালামাল তুলছে গাড়িতে। হঠাৎ করে দুদিক থেকে দুজন আগন্তুক আসে। আগন্তুক দুটির পরনেই মাথায় কালো রঙের হেড, চোখে সানগ্লাস, হাতে
গ্লাভস, পরনে জ্যাকেট ও প্যান্ট, পায়ে শু, কপালে রুমাল বাঁধা, মুখে সিগারেট, ডান হাতে বন্দুক। এগিয়ে আসে তাদের দিকে। তারা বুঝে গেছে মাছ টোপের সন্ধান পেয়ে গেছে। তাই সব মাফিয়া মিলে মনে মনে অট্টহাসিতে মেতে ওঠে। কিন্তু কেউ এটা বুঝতে পারছে না কে 3 গ্যাংস্টার আর কে ভাইরাল গ্যাংস্টার। হাঁটতে হাঁটতে চলে আসে তাদের সামনে। তাদেরকে দেখেই জামাল শিকদার বলে ওঠে, কিরে খবর পেয়ে গেছিস যে যে আজকেই তোদের জান কবজ করা হবে? তাই মৃত্যুর খাতায় হাজিরা দিতে এসেছিস নাকি? এবার 3 গ্যাংস্টার, লেডি মাফিয়া কুইন এবং ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডার উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে 3 গ্যাংস্টার, লেডি মাফিয়া কুইন বলে ওঠে, আবাল দেখেছি কিন্তু তোর মতো আবাল দেখিনি। কোনোদিন কোথাও শুনেছিস যে আজরাইল নিজেই নিজের জান কবজ করে? না তো, কোথাও শুনিনি। শুনবি কি করে, কারণ আজরাইল তো আমি, আর আজরাইল তোর সামনে দাঁড়িয়ে আছে। তাই নাকি? তুই জানিস এখানে আমরা কতগুলো মাফিয়া আছি? তোদের আজকে এমনভাবে মারবো যেটা ইতিহাসের পাতায় রচনা হিসেবে থাকবে। ভালো করে তাকিয়ে দেখ আমার সাথে কে কে আছে। শোন তাহলে, ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ শুধু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া উপস্থিত আছে। ইন্টারনেট জগতের টপ হ্যাকার AK লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া RJ, মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন। আহা মিস্টার জামাল শিকদার, এত কথা বলার কি আছে? ফায়ার অ্যান্ড শুট কথা ছাড়াই অ্যাকশন মুভি শুরু করে দেন। খেলা বড় হওয়ার আগেই খেলাটা শেষ করে দেয়। এই তোমরা কি দেখছো? তোমাদের কি চীন থেকে শুধু তোমাদের চেহারা দেখার জন্য এখানে নিয়ে আসা হয়েছে? ফায়ার অ্যান্ড শুট, গুলি করে ঝাঁঝরা করে দাও তাদের দুজনের বুক, খণ্ড খণ্ড করে দাও তাদের দেহটাকে। এই বলে যখনই মাফিয়ারা বন্দুক তাক করবে তাদের 2 গ্যাং লিডারের উপর, তখনই হঠাৎ কোথা থেকে যেন বুলেটের বন্যা হতে থাকে। বোমা হামলা, AK-47, 9mm, BD-08 রাইফেল, M4 রাইফেল, AK-12 রাইফেল, প্রায় আরও 100+ বিভিন্ন ধরনের রাইফেল ও বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে এসেছে তাদের সাথে মোকাবেলা করতে। এগুলোর সব বন্দুক থেকে বুলেট বের হতে থাকে বৃষ্টির মতো। হঠাৎ করে এত বুলেট আসাতে ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া, কালো দুনিয়ার ড্রাগ সেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার AK লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া RJ, মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন, সব দলের ছেলেপেলেগুলো মুহূর্তের মধ্যেই নিমিষে হাওয়া হয়ে যায়। এখানে উপস্থিত ছিল প্রায় 5000 ছেলেপেলে। তাদের প্রত্যেক দলের ছেলেপেলেকে মেরে শুয়ে দিয়েছে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের দল, এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডারের দলবল। মুহূর্তের মধ্যেই পুরো এলাকাটা শ্মশান ঘাট হয়ে যায়। পা ফেলার মতো কোনো জায়গা নেই, লাশের ওপর লাশ পড়ে আছে। জামাল শিকদার তার 4টা দিক থেকে ভালো করে দেখে নেয় কেউ এখানে উপস্থিত নেই। ইন্টারন্যাশনাল কিং অফ মাফিয়া থেকে শুরু করে কালো দুনিয়ার ড্রাগ সেডু মাফিয়া, কালো দুনিয়ার সাইবার ওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া, ইন্টারনেট জগতের টপ হ্যাকার AK লেডি মাফিয়া কুইন, সিন্ডিকেট লেডি মাফিয়া RJ, মোস্ট ক্রিমিনাল ওয়ান্টেড ও সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার মাফিয়া কুইন, প্রত্যেকটা মাফিয়া কিংকে মেরে শুইয়ে দেয় মাটিতে। জামাল শিকদার কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছে না। এক পা দুপা করে এগিয়ে আসে 3 গ্যাংস্টার ও ভাইরাল গ্যাংস্টারের লিডার জামাল শিকদারের কাছে। আশিক যখনই জামাল শিকদারের শার্টের কলার ধরতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে হাসতে হাসতে, কি রে, তোরা কি মনে করেছিস গেম এখানেই শেষ? গেম ইজ ওভার? নো নো, এখনো গেম ওভার হয়নি, কিন্তু গেম এখন ওভারই হবে। আমার অনেক দিনের সাধনা, সে টপ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের নিজের হাতে মেরে পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা হব আমি। এই মায়া হবে আন্ডারওয়ার্ল্ডের রেডি মাফিয়া। আমি জানতাম আমার এত বড় সাহস বা আমি কোনোদিনই পারবো না তাদেরকে খুঁজে বের করে মারতে। তাই যখন জামাল শিকদার চীনের মাফিয়া ভাড়া করতে গেলেন সব দেশের, তখনই আমার প্ল্যানটা সাজিয়ে ফেললাম। মানে হলো এই এক ঢিলে 2 পাখি মারবো। আমার লাঠিও ভাঙবে না, আবার সাপও মরবে। মানে তুই একটা বিশ্বাসঘাতক। আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, তোকে তো আমি নিজের হাতে মেরে ফেলবো। দাঁড়া তুই। না না, এই ভুলটা একদম করিস না। অবশ্য তুই আর বাঁচবি তো কয়েক মিনিট, তোর সময় শেষ। তোদের 3 জনকে আমি নিজে হাতে মারবো। মায়ের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা ও আশিক অট্টহাসিতে মেতে ওঠে। কেননা মায়া জানেও না সে কার সাথে পাঙ্গা নিতে এসেছে। সে কত বড় মাস্টার মাইন্ড, তার চেয়েও বড় মাস্টার মাইন্ড গেমার হলো প্রিয়াঙ্কা ও আশিক। তাই এবার প্রিয়াঙ্কা বলে ওঠে,
বাচ্চাদের হাতে খেলনার বন্দুক মানাই, মানুষ মারা বন্দুক না। এটা শুধু তাদের হাতে মানাই যাদের এটা ধরার যোগ্যতা আছে, কোনো বিশ্বাসঘাতকদের নয়। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা তার কথার জবাব দেয়। প্রিয়াঙ্কা বলা শেষ করে আবার আশিক মায়ের উদ্দেশ্যে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, তাই নাকি? এই পুরো আন্ডারওয়ার্ল্ডের প্রথম এবং দ্বিতীয় স্থানে আছি আমরা, আর আমাদের মারবে তুই? দেখি তোর কতটা বুকের পাটে এবং শক্তি। চালাও বলি, ঝাঁঝরা করে দাও আমার বুকটা। এটা বলে আশিক বুকটা এগিয়ে দেয় মায়ের দিকে। মায়াও তার বাকি সঙ্গীরা সবাই বন্দুক তাক করে তিনজনের দিকে। যখনই মায়া গুলি করতে যাবে ঠিক তখনই আশিক ও প্রিয়াঙ্কা উপরে হাত তুলে দুই আঙুল নাড়াতেই বুলেটের বৃষ্টি হতে থাকে। বিদ্যুতের গতিতে বুলেট ধেয়ে আসতে থাকে তাদের দিকে। বুলেট এসে লাগে তাদের কপালের মাঝ বরাবর, বুলেট ভেদ করে চলে যায়। মুহূর্তের মধ্যে মায়া ও তার দলবল সেখানেই ভ্যানিশ হয়ে যায়। এরপর আশিক ও প্রিয়াঙ্কা জামাল শিকদারকে যখনই মারতে যাবে আবারও ঠিক পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এই তোরা ওকে ছেড়ে দে, না হলে তোর প্রিয় বোনদের এক গুলিতে খুলি উড়িয়ে দেব। পেছনে কারো এরকম কথা শুনে পেছনের সবাই তাকিয়ে দেখে মাফি ও মিষ্টির পেছনে বন্দুক মাথায় ঠেকিয়ে দাঁড়িয়ে আছে জরিনা বেগম। এটা দেখে প্রিয়াঙ্কা চিৎকার করে বলে ওঠে, এই জরিনার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনদের মাথায় বন্দুক ঠেকার? তুই প্রাণে বাঁচবি না। নিজের ভালো চাস তো তাদেরকে ছেড়ে দে, নয়তো এখান থেকে জীবিত ফিরতে পারবি না। না না, একদমই না, এই ভুলটা মোটেও করিস না। যতক্ষণ না তোরা জামাল শিকদারকে ছাড়ছিস এবং এখান থেকে আমাদের সহি সালামতভাবে ফিরতে দিচ্ছিস, ততক্ষণ অবধি তোর বোনরা আমার হেফাজতেই থাকবে। ওকে ঠিক আছে, তবুও তুই আমার বোনদের কোনো ক্ষতি করিস না। তোদের আমি কোনো কিছুই করব না। এই তোরা সবাই যে যেখানে আছিস বেরিয়ে আয়, আর বন্দুকগুলো সব নামিয়ে নেয়। প্রিয়াঙ্কার কথা মতো সবাই বেরিয়ে আসে এবং বন্দুকগুলো নামিয়ে ফেলে। এটা দেখে জামাল শিকদার হাসতে হাসতে জরিনা বেগমকে নিয়ে সেখান থেকে নিমিশেই পালিয়ে যায়। অন্যদিকে শামীম ও তামিম মিলে যে তাদের ফলো করছে সেটা তারা টেরও পায়নি। তাদের ফলো করতে করতে চলে আসে জঙ্গলের ভেতর একটা পোড়াবাড়ির বাংলোতে। বাংলোর ভেতরে হাসতে হাসতে তারা দুজন মিলে প্রবেশ করে। এদিকে শামীম তামিম তারাও চলে আসে এবং লোকেশন সেন্ড করে দেয় আশিকের কাছে। আশিক মেসেজ পেয়ে সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমাদের এখনই দ্রুত যেতে হবে। আমার ভাইরা তাদের ফলো করতে করতে পৌঁছে যায় একটা বাংলোর ভিতরে। সেখানেই আছে জামাল শিকদার ও জরিনা বেগম। প্রিয়াঙ্কা এই কথা শুনে মাফি ও মিষ্টির দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে জরিনা বেগমকে মারার উদ্দেশ্য বলে ওঠে, খোদার কসম কাউকে ছাড়বো না, সবাইকে মাটির নিচে দাবিয়ে ফেলবো। আমার বোনদের গায়ে হাত দিয়েছে, আমি হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। কাউকে ছাড়বো না, কাউকে না। এই বলে বেরিয়ে পড়ে আশিক, প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি। হ্যাঁ, মাফি আর মিষ্টিকে ধাক্কা মেরে ফেলে দেয় তাদের কাছে আর পালিয়ে যায় সেখান থেকে। অতঃপর তারা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় সেই বাংলোর ভিতরে। বাংলোর ভিতরে গিয়ে স্বামী বলে ওঠে, ভাইয়া ওই কুত্তার বাচ্চাগুলো ভিতরে আছে, আজকে ওগুলোকে এমনভাবে মারবো সেটা অতুলনীয় হয়ে থাকবে বলার বাইরে। এই বলে তারা বাংলোর ভিতর প্রবেশ করে। অন্যদিকে রাস্তায় গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ চলে আসে ঘটনাস্থলে, সাথে সাংবাদিক, র্যাব। সাংবাদিক ধারাবাহিকভাবে একের পর এক খবর প্রচার করছে সাধারণ জনগণের কাছে। সাধারণ জনগণ থ্রি গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন এবং ভাইরাল গ্যাংয়ের গ্যাংস্টারের এরকম ধামাকার খবর শুনে সবাই আতঙ্কে। কেউ কেউ বলছে ভালো, কেউ কেউ বলছে খারাপ। সবাই দীর্ঘশ্বাস ফেলছে, অবশেষে দেশটিতে শান্তি মিলবে। এদিকে বাংলোর ভেতর প্রবেশ করে দেখতে পায় জামাল শিকদার ও জরিনা বেগম শার্টের বোতাম খুলে ফ্যানের বাতাস খাচ্ছে দুজনে। হঠাৎ ঘরের ভিতর হুড়মুড়িয়ে এতজনকে ঢুকতে দেখে ঘাবড়ে যায় তারা দুজনে। বসা থেকে উঠে দাঁড়ায়। প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে একের পর এক মারতে থাকে জামাল শিকদার ও জরিনা বেগমকে। মারতে মারতে আত্মরা করে ফেলে তাদেরকে। অতঃপর আশিক বলে ওঠে, মিস প্রিয়াঙ্কা, এই মালটিকে আমাদের সাথে ছেড়ে দিন, আর ওই মালটিকে আপনারা নিয়ে যান, যা ইচ্ছা তাই করুন। ততক্ষণই আমিও আমার ভাইরা মিলে এর সাথে একটু পুরনো হিসেব চুকিয়ে নিই। অতঃপর আশিক, তামিম, শামীম মিলে জরিনা বেগমকে কোলে করে সোফায় নিয়ে গিয়ে ফেলে দেয়। একটানে টি শার্ট ছিঁড়ে ফেলে, সাথে প্যান্টটাও খুলে ফেলে। ঝাঁপিয়ে পড়ে তিনজনে তার শরীরের উপরে। পাগলের মতো ছিঁড়ে খেতে থাকে জরিনা বেগমের শরীরটাকে। অন্যদিকে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি মিলে ব্রেডের বাইর দিতে থাকে একের পর এক জামাল শিকদারের শরীরের উপর।
শরীর ফেটে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। মিষ্টি দৌড়ে গিয়ে নিয়ে আসে আগুনের একটা মশাল, তারপর জামাল শিকদারের মুখে একটা রুমাল পুড়ে দেয়। অতঃপর আগুনের আঁচ দিতে থাকে জামাল শিকদারের হাতে, পায়ে ও মুখে। এরকম অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে জামাল শিকদার সেখানেই মারা যায়। অতঃপর জামাল শিকদার মারা যাওয়ার পর প্রিয়াঙ্কা বলে ওঠে, চল তো দেখি ওইদিকে কি খবর। এই মালটা তো মরিস শেওড়া গাছে দৈত্য হওয়ার জন্য উপরে টিকিট কেটে নিয়েছে। অতঃপর প্রিয়াঙ্কা, মাফি আর মিষ্টি মিলে যায় সেখানে। গিয়ে তো তারা তিনজনে হতবাক, কেননা তার তিনজন ভাই মিলে জৈনা বেগমকে এমনভাবে ভোগ করেছে যে তার বিভিন্ন লজ্জাস্থান থেকে রক্তের স্রোত বেয়ে যাচ্ছে। এমন সময় প্রিয়াঙ্কা খেয়াল করে যে জৈনা বেগম তিন ভাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে। এটা দেখে প্রিয়াঙ্কা বলে ওঠে, দেখেছিস তোরা, হেব্বি জোশ আছে মাল তিনটার। বউকে ভালো সময় দিতে পারবে, দেখেছিস? ওকে আপু, ঠিক আছে। আপু তুই ঠিকই বলছিস। আর আমার ওই কিউট গোলুমলু তামিম নামের ওই ছেলেটিকে আমার লাইফ পার্টনার বানাতে চাই। তাই ওকে দাঁড়া, ওই যে হিরোগুলো অনেক হয়েছে, মালটা কবেই পগার পার। মালটা মোড়ে 4 রাস্তার মোড়ে তেঁতুল গাছের পেতনি হওয়ার জন্য উপরে টিকিট কেটে নিয়েছে। এখন এদিকে আসো দেখি। পেছনে এরকম কারো কথা শুনে উল্টো ঘুরে তাকিয়ে দেখতে পায় প্রিয়াঙ্কা, মিষ্টি দাঁড়িয়ে আছে তাদের পেছনে। এটা দেখে লজ্জা পেয়ে দ্রুত নিজেদের প্যান্ট ও জামা কাপড় পরে নেয়। তারপর লজ্জামাখা মুখ নিয়ে মাথা নিচু করে তাদের সামনে আসে। এটা দেখে প্রিয়াঙ্কা আবার বলে ওঠে, চুপ একদম, কোনো কথা হবে না। আজকে তোকে আমি বিয়ে করব, তুই হবি আমার লাইফ পার্টনার। মাফি আর মিষ্টি, তোরা যে যার মালটাকে বেছে নে। আর যদি কেউ কোনো কথা বলে তাহলে মেইন পয়েন্টে ওষুধটা দিয়ে দিবি, একদম কাবু হয়ে যাবে। এটা শুনে আশিক, শামীম আর তামিম মিলে তাদের প্যান্টের নিচে হাত দিয়ে দেখে মুখ চেপে ধরে। এটা দেখে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি হাসতে থাকে। অতঃপর 6 জনে মিলে বাংলো থেকে বেরিয়ে আগুন জ্বালিয়ে দেয় বাংলোতে। দেখতে দেখতে তাদের বিয়েটাও হয়ে যায়। এখন একটা রুমের সোফায় বসে আছে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি। অতঃপর তারা 3 ভাই মিলে তাদের সামনে যায়, যে যার বউকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়। অতঃপর আশিক বলে ওঠে, আচ্ছা সবই তো বুঝলাম, তুমি আমায় ভালোবাসো এবং তোমার বোনরাও আমার ভাইদের ভালোবাসে। সত্যি কথা বলতে আমরা 3 ভাই ও তোমাদের 3 বোনকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। সে অনেক বড় কাহিনী, কোনো একদিন বলবো না। তার আগে তোমরা বলো, তোমরা এত বড় মাফিয়া, তাও আবার আন্ডারওয়ার্ল্ডের প্রথম কাতারে এত বড় কি করে হলে? অতঃপর দৌড়ে গিয়ে প্রিয়াঙ্কা আশিককে সোফায় ফেলে দেয়। তার দেখা দেখি মাফি ও মিষ্টি শামীম ও তামিমকে সোফায় ফেলে দেয়। তারপর 3 বোন মিলে তাদের 3 ভাইয়ের ঠোঁটে আলতো করে কিস করে। আর প্রিয়াঙ্কা বলে ওঠে, শোনো তাহলে, আমরা অনেক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করি। আমার বাবা একজন টপ বিজনেসম্যান ছিলেন। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব ছিল না। আমি সবার বড়, তারপরে মাফি, তারপরে মিষ্টি। আমরা 3 জনই এক একজনের থেকে 1 বছরের ছোট। বেশ সুখে চলছে আমাদের দিনকাল, কিন্তু এই সুখ আর বেশি দিন রইল না। চলে এলো এক কাল নাগিনী আমাদের সংসার ভাঙতে। বাবার বিয়ে বাবাকে পটিয়ে পাটিয়ে বাবার সাথে ফষ্টি নষ্টি করে অবৈধ সম্পর্কে যুক্ত হয়। এক পর্যায়ে বাবা সেই মহিলাটির উপরে আকর্ষিত হয়ে যায়। অতঃপর একদিন রাতে এসে বাবা মাকে অনেক মারধর করে আর মাকে হুমকি দেয় তাকে যেন ডিভোর্স দেয়, আর বাড়ি ছেড়ে চলে যায়। মা যেতে না চাইলে মাকে রাগের মাথায় বাবা হত্যা করে। তারপর বাবা কেসটা এমনভাবে সাজায় যে বাবার কোনো সাজাই হয় না। তারপর ওই মহিলাটিকে নিয়ে বাবা বাসায় আসে। মহিলাটা আবার অন্যখানে সম্পর্ক ছিল। অকারণে মহিলাটা বাবার কাছে আমাদের পোকা খাওয়াতো। একদিন রাতে বাবা আমাদের সৎমায়ের কথায় অনেক মারধর করে, তাই ডাইনিং টেবিলে থাকা ফল কাটা ছুরিটা দিয়ে সেই মহিলাটাকে আর বাবাকে নিজের হাতে হত্যা করি আর উপর থেকে ফেলে দেই। পরে কেসটাকে একটা সুইসাইড কেস বলে চালিয়ে দেই। আমরা 3 বোন লড়াই করতে থাকি নিজেই নিজের সাথে। একদিন রাতে বাসায় ফিরছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। দেখি কিছু ছেলেপেলে মিলে একটা মহিলাকে তাড়া করছে। মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, তাই গাড়ি থামিয়ে সেখানে যাই। ছেলেগুলো মহিলাটাকে মারার অনেক চেষ্টা করে। এটা দেখে আমরা 3 বোন মিলে সেই লোকগুলোকে নৃশংসভাবে হত্যা করি রাস্তার মাঝে। আর মহিলাটা আমাদের সাহসিকতা দেখে তার সাথে নিয়ে যায়। নিজের মায়ের মমতা ভালোবাসা দিয়ে বড় করে আমাদের, বানিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ডের ও সাইবার ওয়ার্ল্ডের এবং কালো দুনিয়ার রাজা। হয়ে উঠি 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইন। অনেক হয়েছে আমাদের অতীত জীবনের কাহিনী শোনা, রাত অনেক পেরিয়ে গেছে। চলো এখন তোমরা 3 ভাই আর আমরা 3 বোন, দেখব কার কত দম, কোন দল বেশি শক্তিশালী।
আর তোমার অতীতটা না হয় কোনো একদিন শুনবো। আজকে বাসরটা সেরে ফেলি। এই বলে আশিক, শামীম, তামিম তাদের 3 বউকে কোলে করে নিয়ে যায় তাদের নিজেদের রুমে। অতঃপর খাটে শুয়ে দেয় তাদের 3জনকে। 3জনে তাদের বউয়ের ভালোবাসার সাথে ভরিয়ে দিতে থাকে। ধীরে ধীরে গভীর ভালোবাসা আচ্ছন্ন হতে থাকে 6জনই। ধীরে ধীরে 3জন নিচে নামতে থাকে। তারা 6জনই 6জনের সাথে বিচরণ করছে। প্রিয়াঙ্কা ও আশিক মিলে, শামীম ও মিষ্টি মিলে, এদিকে তামিম ও মাফি মিলে হারিয়ে যেতে থাকে তাদের ভালোবাসার অতল সাগরে। ও হ্যাঁ, তাদের বাসরের সবকিছুর আয়োজন করেছে অঙ্কিতা। তারা পরিশ্রম করতে লেগে পড়েছে নতুন গ্যাং তৈরি করবে বলে। আনতে চলেছে কঠিন পরিশ্রমের মাধ্যমে। পরদিন সকালে প্রিয়াঙ্কা সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে সবার জন্য কিচেনে রান্না করতে চলে যায়। এদিকে শামীম, মাফি, তামিম, মিষ্টি মিলে বেধরমভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আশিক বিছানায় এপাশ ওপাশ করছে। হঠাৎ তার হাত যায় প্রিয়াঙ্কার উপর। হঠাৎ বিছানা ফাঁকা দেখে চোখ খুলে আশিক কাউকে না পেয়ে বিছানা থেকে উঠে সোজা ড্রয়িং রুমে চলে আসে। কিন্তু সেখানে কাউকে না দেখে চারদিকে খুঁজতে থাকে। বেশ চিন্তায় পড়ে যায় আশিক। হঠাৎ করে রান্নার ঘর থেকে কোনো কিছু পড়ার শব্দ পেয়েই আশিক সেখানে যায়। আর সেখানে গিয়ে আশিক একেবারেই হতবাক, কেননা প্রিয়াঙ্কা শাড়ি পরেছে আর শাড়ির আঁচলটা কোমরে গুজে বধূ বেশে রান্না করছে। আশিকও গুটি গুটি পায়ে প্রিয়াঙ্কার পেছনে গিয়ে দাঁড়ায় আর পেছন থেকে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে। কোমরে হাত ঢুকিয়ে দিয়ে পেটের মধ্যে স্লাইড করতে থাকে আর বলে ওঠে, কি ব্যাপার ম্যাডাম? 3 গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ডের টপ লেডি মাফিয়া কুইন, শেষমেশ কিনা রান্নাঘরে রান্নি হয়ে গেছে। বিষয়টা তো অদ্ভুত দেখাচ্ছে, তাই না? এই কথা শুনে প্রিয়াঙ্কা আশিকের হাত দুটি পেট থেকে সরিয়ে দিয়ে উল্টো গরম খুন্তি হাতে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আশিকের উদ্দেশ্যে বলে ওঠে, না মিস্টার গ্যাংস্টার, আমি যেমন আছি তেমনই থাকবো। এখানে আর কোনো কথা না বলে চুপচাপ বাইরে যাও। না, তা তো হচ্ছে না, কারণ তোমাকে এখন তোমার ওই মিষ্টি ঠোঁটে ছোঁয়া দিতে হবে, তবেই আমি এখন এখান থেকে যাব। একটু ছি, মুখে ব্রাশ না করেই বাসি মুখে কিস, একটু আমি পারবো না। তাই? কিন্তু আমি তো এখন কিস করেই ছাড়বো, তাও আবার তোমার ঠোঁটে। এই বলে আশিক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার দিকে। হঠাৎ করে আশিক প্রিয়াঙ্কার কোমর জড়িয়ে ধরে পেটের মধ্যে স্লাইড করতে থাকে। অতঃপর আশিক 4 ঠোঁট এক করে দেয়। এভাবে বেশ কিছু সময় পেরিয়ে যায়। প্রিয়াঙ্কাও আশিকের সাথে রেসপন্স করছে। হঠাৎ করেই পেছন থেকে কেউ কাশি দিয়ে বলে ওঠে, সরি, আমি কোনো কিছু দেখিনি, ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছি। তোমরা যেটা করছিলে সেটা চালিয়ে যাও, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে মাফি সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা কড়াই থেকে খুন্তিটা তুলে আশিকের হাতে ছেঁকা দেয়। আশিকও বলতে বলতে ফু দিতে দিতে সেখান থেকে চলে আসে হাসতে হাসতে। এভাবে হাসি খুশির মধ্যে দিয়ে তাদের সময়টা পেরিয়ে যায়। সকালে সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। অন্যদিকে টিভির খবরাখবর দেখার জন্য টিভি চালু করা হয়েছে। সবাই খাবার খাচ্ছে আর টিভির খবর শুনতেছে। আশিক যখনই গোস্তের এক টুকরা মুখে নেবে, ঠিক তখনই টিভির স্ক্রিনে সাংবাদিকের কথাগুলো ভেসে আছে তার কানের সামনে। কথাটা শুনে আশিকের হাত থেকে খাবারটা পড়ে যায়। থপ করে বসা থেকে উঠে দাঁড়ায়। চলুন তাহলে সাংবাদিক কি বলছে শুনে আসি টিভির স্ক্রিনে। আজকের এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ, দেশের টপ বিজনেসম্যান এবং আন্ডারওয়ার্ল্ডের কিং অফ বিজনেসম্যান মিস্টার আফজাল হোসেনকে কে বা কারা গতকাল মারার চেষ্টা করেছে। তারপরে এই হামলা হওয়ার পরে তিনি এখন হাসপাতালে আছেন। দেশ বিদেশে থেকে বিভিন্ন ডাক্তার এসেছেন ওনার চিকিৎসা করার জন্য। দেশে হইচই লেগে গেছে। পুলিশ, র্যাব, সিআইডি যে যার মতো তদন্ত করছে এই হামলার পেছনে কে আছে। এরকম ব্রেকিং নিউজ পরবর্তী খবরে শোনার জন্য ততক্ষণ অবধি সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে দেশ টিভির চ্যানেলে। এতক্ষণ সাংবাদিকের বলা কথাগুলো শুনছিল আশিক, শামীম ও তামিম মিলে। এই কথা শুনে 3 ভাই একেবারে হতবাক। খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে। তাদের 3 ভাইয়ের এরকম কর্মকাণ্ডে প্রিয়াঙ্কা, মাফি, মিষ্টি একেবারেই হতবাক। তাদের 3 ভাইকে টিভির দিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়াঙ্কা বলে ওঠে, আশিক কি হয়েছে? তুমি খাবার টেবিলে থেকে উঠে পড়লে কেন? কি হয়েছে সবটা আমাদেরকে খুলে বলো। তোমাদের 3 ভাইকে এত অস্থির দেখাচ্ছে কেন? আশিক তবুও কোনো কিছু বোঝে না। 3 ভাই অর্জধারায় কাছে ডুব দেয় সেই অতীতের কিছু স্মৃতির অল্প কিছু মুহূর্তের জন্য। কোটিপতি বিজনেসম্যানের ছেলে মেয়ে
চারজন আফজাল সাহেবের পুরো পরিবারকে নিয়ে বেশ সুখে কাটছে দিনকাল। অফিস টু বাড়ি এসব করতেই আফজাল সাহেবের দিন পেরিয়ে যায়। অন্যদিকে মিসেস শায়লা বেগম পরিবারের 4 ছেলে মেয়ে সামলাতেই হিমশিম খাচ্ছেন। তাদের বড় ছেলে হচ্ছে আশিক, দ্বিতীয় ছেলে হচ্ছে শামীম, আর তৃতীয় ছেলে হচ্ছে তামিম। সবচেয়ে তাদের ছোট বোন নিঝুম। 4 ভাই বোন দুষ্টু মিষ্টির ভালোবাসা ও খুনসুটির মাধ্যমে পার হচ্ছে তাদের দিনকাল। আশিক একটু ঘাড়তারা টাইপের, তার সাথে যে ভালোই, যার সাথে খারাপ। স্কুল লাইফে কত যে মারপিট করেছে তার হিসেব নেই। কোথায় আছে না, একটা শিয়াল হুক্কা হুয়া করলে পেছন থেকে বাকি সব শিয়ালরাও হুক্কা হুয়া করে বলে ওঠে। ঠিক তেমনি আশিকের দেখা দেখি শামীম ও তামিম এরাও আশিকের মতো মারপিট করতে শিখে যায়। একদিন 3 ভাই মিলে রাস্তা দিয়ে আসছিল, তখনই দেখতে পায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটি ছোটার জন্য অনেক ছটফট করছে, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। মেয়েটিকে তারা জোরপূর্বকভাবে তুলে নিয়ে যায়। এটা দেখে আশিক, শামীম, তামিম মিলে সে গাড়িটাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে একসময় চলে আসে জঙ্গলের ভেতর। গাড়িটা এসে থামে এই নির্জন পরিত্যক্ত খোলামেলা জঙ্গলের ভেতর। ছেলেগুলো মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতর থেকে বের করে জঙ্গলে এনে ফেলে দেয়। ছেলেগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মেয়েটির দিকে। মেয়েটিও ভয়ে ভয়ে পিছুতে থাকে। হঠাৎ করেই সেখানে চলে আসে তারা 3 ভাই। ছেলেগুলো ছিল 5 জন। 5 জনের মধ্যে একটা ছেলে মেয়েটির ওড়নায় টান মেরে দেয়। ছেলেগুলো দাঁড়িয়ে থাকার কারণে মেয়েটিকে দেখতে পাচ্ছে না তারা 3 ভাই মিলে। ছেলেটি যখনই মেয়েটার জামা ছিঁড়তে যাবে, ঠিক তখনই আশিক ছেলেটাকে উল্টো ঘুরিয়ে পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে শোনা যাচ্ছে শুধু ঠাস ঠাস। এতগুলো থাপ্পড় খেয়ে ছেলেটা কিছু দূরে ছিটকে গিয়ে পড়ে। অতঃপর তারা বাকি বন্ধুরা আশিককে মারতে আসে আর বলে ওঠে সেই ছেলেগুলোর মধ্যে একজন। এবার সেই মাটি থেকে পড়া ছেলেটা উঠে কাপড়গুলো ঝাড়তে ঝাড়তে আশিকের দিকে এগিয়ে এসে বলতে শুরু করে, এই তোরা নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে এখনই ভাগ, না হলে তোরা 3 জনেরই বাঁচবি না। এবার সেই মাটি থেকে পড়া ছেলেটা উঠে কাপড়গুলো ঝাড়তে ঝাড়তে আশিকের দিকে এগিয়ে এসে বলতে শুরু করে, দেখ নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ, আগে আমরা মালটাকে ভোগ করি, তারপর তোরা 3 জন মিলে না হয় মালটাকে শেষ ফিনিশিং দিয়ে দিস। ততক্ষণ তোরা সাইডে দাঁড়িয়ে থাক, আমরা কাজটা করে নেই। ছেলেটির এরকম কথা শুনে শামীম ও তামিম এগিয়ে আসে। এবার আশিক ছেলেটিকে একটু সরিয়ে দিয়ে মেয়েটির দিকে তাকায়, আর মেয়েটিকে দেখে তো আশিক, শামীম, তামিম একেবারে হতবাক। কেননা মেয়েটি যে তাদের বোন নিঝুম, তাদের কলিজার এক টুকরো অংশ। এটা দেখে আশিক ছেলেটিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছেলেটি ধাক্কা খেয়ে একটা গাছের সাথে বাড়ি খায়। আশিক চট করেই তার পরে থাকা ব্ল্যাক জ্যাকেটটা খুলে পরিয়ে দেয় তার বোনকে। নিঝুম আশিককে দেখে কান্নায় ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইয়া আমার বাচ্চা, ওরা আমাকে তুলে এনেছে, আর তারা আমার সাথে অসভ্যতামি করেছে। প্লিজ তুই তাদেরকে ছাড়বি না। আশিক তার বোনের এরকম অবস্থা দেখে পুরো মাথা যায় বিগড়ে। হাতে পায়ের রোগগুলো ফুলে উঠেছে, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। তার বোনের শেষ কথাটা তার কানে এখনো ভাসছে, প্লিজ ভাইয়া তুই তাদেরকে ছাড়বি না। তোর বোনের সাথে ওরা অসভ্যতামও করেছে, তুই তাদেরকে ছাড়বি না। বোন কথাগুলো এখনো ভাসছে আশিক, শামীম, তামিমের কানে। আশিক এবার বসা থেকে উঠে গিয়ে একের পর এক মারতে থাকে ছেলেদেরকে। ছেলেরাও মার খাচ্ছে। 3 ভাই মিলে 5 জন ছেলেকে মেরে শুয়ে দেয় মাটিতে। এত মার খাওয়ার পরও তাদের মধ্যে থেকে জিসান ছেলেটি বলে ওঠে, ওই শালা কুত্তার বাচ্চা, একবার শুধু এখান থেকে ছাড়া পাই, তোদের 3 জনকে আমি দেখে নিব। রাস্তার কুত্তার চেয়ে ভয়ঙ্কর মৃত তোদের 3 জনকে। এই কথা শুনে আশিক, তামিম, শামীম মিলে উচ্চস্বরে হাসতে থাকে। অতঃপর আশিক হাসতে হাসতে বলে ওঠে, তুই মারবি আমাকে? তোর অত বড় কলিজা আছে? আর যে কিনা একটা মেয়েকে কাপুরুষের মতো জঙ্গলে নিয়ে আসে, আর সে মারবে এই আশিককে? আশিকের কথা শুনে মার খাওয়া ছেলেগুলো ক্ষিপ্ত চোখে তাকায় তাদের দিকে। মার খাওয়ার ফলে তাদের রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তাদের 3 জনের এরকম হাসি দেখে তাদের মধ্যে থেকেই মাসুদ নামের ছেলেটি বলে ওঠে, হেসে নে তোরা, হেসে নে। এখান থেকে যখন ছাড়া পাবো তখন তোদের প্রত্যেকটাকে দেখে নেব। এখন তো শুধু তোদের বোনকে জঙ্গলে এনে ট্রেলারটা দেখালাম, যখন তোদের বোনকে সত্যি পতিতা বানিয়ে ছাড়বো তখন তোকে পুরো ভিডিওটা দেখাবো।
এই কথা শুনে আশিকের পুরো মাথা বিগড়ে যায়। তাই আর নিজেরা কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা এক শুকনো গাছের ডাল ভেঙে ঢুকিয়ে দেয় জিসান ও মাসুদের পেটে। পেটের A4 দিয়ে বেরিয়ে যায় শুকনো কাঠের ডাল, আর সেখানে বলে মাসুদ ও জিসান মারা যায়। এটা দেখে বাকি 3জন ছেলে পালিয়ে যায় সেখান থেকে। অতঃপর আশিক, শামীম, তামিম মিলে তার বোনকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে তারা 4 জন মিলে। তারপর তারা তাদের বোনকে নিয়ে চলে আসে বাড়িতে আসতে না আসতেই শায়লা বেগম জর্জরিত গলায় বলে ওঠে, কি রে, তোদের 4 জনের এখন আসার সময় হলো? তোদের নিয়ে আর পারি না, বাপ যেমন ছেলে মেয়ে হয়েছে তেমন। এদিকে 4 জনই কোনো কিছু বলছে না, মুখ ভার করে রুমের ভেতর প্রবেশ করছে শায়লা বেগম। অনেক বকাঝকা করে নিজের রুমে চলে যায়। এদিকে তারা নিজ নিজ রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে দুপুর বেরিয়ে বিকাল হয়। বিকেলে আফজাল হোসেন, শায়লা বেগম আর 4 ভাই বোন মিলে আনন্দের সাথে খাবার খাচ্ছে। হঠাৎই তখনই ঘরের কলিং বেল বেজে ওঠে। শায়লা বেগমও দরজা খুলে দেয়। বাইরে থাকা ব্যক্তিদের দেখে হতবাক তিনি, কেননা বাইরে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর সোহেল রানা। এবার ইন্সপেক্টর সোহেল রানা বলে ওঠেন শায়লা বেগমের উদ্দেশ্যে, ম্যাম, ভেতরে আসতে পারি? একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। মিসেস শায়লা বেগম ইন্সপেক্টরের মুখে এই ধরনের কথা শুনে ভেতরে আসতে বলে। শায়লা বেগম ইন্সপেক্টরের সাথে ভিতরে চলে আসে। পুলিশকে দেখে 4 ভাই বোন উঠে দাঁড়ায় খাবার টেবিল ছিনে। আফজাল সাহেব ইন্সপেক্টর সোহেল রানাকে তাদের বাড়িতে দেখে বলে ওঠে, কি ব্যাপার মিস্টার সোহেল রানা, আপনি এখানে? কোনো কিছু প্রয়োজন জানতে পারি কি? আমার বাড়িতে আসার কারণটা কি? জি স্যার, আমরা আপনার বড় ছেলে আশিককে ধরতে এসেছি। তার নামে কেস করা হয়েছে অ্যাটেম্পট টু মার্ডার কেস। ইন্সপেক্টর সোহেল রানার মুখে তার ছেলে খুনি এই কথাটা শুনে মিসেস শায়লা বেগম সোফায় ধপ করে বসে পড়ে। অন্যদিকে আফজাল সাহেব খাবার ছেড়ে উঠে পড়েন। অতঃপর চিৎকার দিয়ে বলে ওঠেন, আরে ইন্সপেক্টর, আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন কার ব্যাপারে কি বলছেন? জি স্যার, আমি সব ঠিকই বলছি। গতকালকে আপনার 3 ছেলে 5 জন ছেলেকে অনেক মারে, তাদের মধ্যে 2 জনকে মার্ডার করা হয়েছে এবং আপনার ছেলেদের নামে কেস করা হয়েছে। এখন আমরা তাকে ধরতে এসেছি। অতঃপর আফজাল হোসেন তার ছেলেদের দিকে তাকায়। ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়েছে। আফজাল সাহেবও বুঝে যায় ঘটনা সত্যি। ইন্সপেক্টর আর কোনো কিছু না বলে সোজা আশিককে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। অতঃপর আফজাল সাহেব শামীম ও তামিমের কাছে জানতে চায় কি থেকে কি হয়েছিল। অতঃপর ওইখানে কি কি ঘটনা ঘটেছিল সবটা খুলে বলে নিঝুম। সবটা শুনে আফজাল সাহেব শামীম ও তামিমকে বেশ কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, ক্রিমিনাল হয়েছো যে 2টা মার্ডার করেছো। তোমরা তো আইনের সাহায্য নিতে পারতে, কিন্তু তোমরা মার্ডার করেছো। তোমাদের আমি 3 জনকে ত্যায্যপুত্র করব। এভাবে অনেক বকাবকি করার পর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু আশিকের জামিন হয় না। কেননা তার বাদীপক্ষ ছিল কোটিপতি বিজনেসম্যান এবং একজন কুখ্যাত সন্ত্রাসী ও বটে, তাই জামিন হয় না। 1 মাস পরে অনেক কষ্টে আশিকের জামিন করে আনে আফজাল সাহেব। মিসেস শায়লা বেগমের অনেক কান্নাকাটি দেখে অতঃপর তাদের 3 ভাইকে অনেক বকাবকি করে আফজাল সাহেব এবং তাদের বাড়ি থেকে বের করে দেয়। যেদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরতে পারবে সেদিনও তাদেরকে বাড়িতে আসতে বলেছেন মিস্টার আফজাল হোসেন। শায়লা বেগম ও নিঝুম অনেক কান্নাকাটি করেও থামাতে পারেনি, বের করে দেয় আফজাল হোসেন তাদের 3 ভাইকে। অবশ্য ফোনে আফজাল সাহেব ছাড়াও মিসেস শায়লা বেগম ও নিঝুমের সাথে তারা নিয়মিত কথা বলতো। আর আজ এতদিন পর নিজের বাবার উপরে হামলা হওয়ার কথাটা শুনে 3 ভাই হতবাক। কিছুক্ষণ পর ফোন আসে আশিকের ফোনে। ফোনের ওপাশ থেকে বলছে, হ্যালো বাবা, তুই কোথায়? প্লিজ তোরা 3 ভাই ফিরে আয়। আমি আর তোদের বাপ ছেলের মান অভিমান নিতে পারছি না। তোর বাবাকে কে বা কারা খুব জখম ভাবে আহত করেছে। আমি এদিকে একা একা সামলাতে পারছি না। তোরা ফিরে আয়, আমার এটাই শেষ কথা। না হলে আর কোনোদিন তোরা আমাকে মা বলে ডাকতে পারবি না। কথাটা বলে মিসেস শায়লা বেগম ফোনটা কেটে দেয়। আশিক ও মায়ের এরকম ঝাড়ি খেয়ে সবার দিকে তাকিয়ে বলে ওঠে, সবাই এখনই ব্যাগ গুছিয়ে নাও, আমাদের এখনই প্যাক করতে হবে আমাদের নিজ গন্তব্যে, মায়ের আদেশ। এটা বলে আশিক সেখান থেকে চলে যায়। আশিকের মুখের কথা শুনে ও মায়ের আদেশের কথা শুনে শামীম ও তামিম চলে যায় নিজেদের রুমে। কোচকাজ করতে শুরু করে দেয় তারা 3 জন মিলে, সাথে তাদের বউয়েরাও। কয়েক ঘন্টার মধ্যে তারা চলে এসে নিজ গন্তব্যে, মানে হসপিটালে। কুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছে করিডোর দিয়ে, আর কিছুটা এগিয়েই পা থমকে যায়, কেননা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে মিসেস শায়লা বেগম আর তার মেয়ে নিঝুম।
কেবিনের কাছে গিয়ে কাচের জানলার বাইরে দেখতে পায় তার বাবা বৃদ্ধ মিস্টার আফজাল হোসেনকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে। শায়লা বেগম নিজের 3 ছেলেকে সামনে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আশিককে জড়িয়ে ধরে। তার দেখা দেখি শামীম ও তামিমও গিয়ে হাওয়া করে জড়িয়ে ধরে তার মাকে। 3 ছেলেকে একসাথে দেখে শায়লা বেগম বলে ওঠে, তোরা এতদিন কোথায় ছিলিস? এই মায়ের কথা কি একবারও মনে পড়েনি? আর তোদের সাথে ওরা কারা? মা, ওরা হচ্ছে তোমার 3 ছেলের 3 বউ। তার আগে বলো, বাবার এরকম অবস্থা কি করলো? তারপর শায়লা বেগম একে একে সব ঘটনা খুলে বলতে শুরু করলেন। আজ তোর বাবা বিজনেসের জন্য কোথাও যাচ্ছিলেন, সাথে কিছু বডিগার্ড নিয়েছিলেন, আর রাস্তায় কেউ বা কারা হামলা করে। আমার মনে হয় এইসব জাফর শিকদারের কাজ, কারণ তোরা 3 ভাই তার 2 ছেলেকে মেরে ফেলেছিস। তারই প্রতিশোধ নেওয়ার জন্য সে আমাদের পরিবারের উপর হামলা করেছে। কে এই জাফর শিকদার? ওর এত বড় কলিজা আমার বাবার গায়ে হাত দিয়েছে। ওর কলিজাটা আমি বের করে আনবো। কি রে, এখনো তো বললি না এই মেয়ে 3টা কে শুনি? তোদের বন্ধু নাকি? ও সরি, পরিচয় করে দিতে ভুলে গেছি। এই হচ্ছে প্রিয়াঙ্কা, তোমার বড় ছেলের বউ। এই হচ্ছে মাফি, তোমার মেজো ছেলের বউ। আর আমাদের সবচেয়ে ছোট্ট আদরের তামিমের বউ মিষ্টি। ও মা, তাই? আমার 3 বৌমা অনেক লক্ষ্মী মিষ্টি দেখতে রে। আচ্ছা, আমরা এখানে আছি, তোরা গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আয়। কিরে পাগলি, এখনো দূরে থাকবি নাকি? আমাদের কাছে আসবি? চেহারার একই হাল করেছিস বলতো? খাওয়া দাওয়া করিস না নাকি? আর বলিস না, ওকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। তোরা চলে যাওয়ার পর থেকে তোর বাবার সাথে আজ পর্যন্ত কথা বলেনি, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। কোনো কিছু বললেই সব রাগ আমার উপর ছাড়ে। আচ্ছা পাগলি বোন আমার, তুই আমার মায়ের সাথে থাক, আমরা ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা যা। অতঃপর নিঝুম আর শায়লা বেগম হসপিটালে থেকে গেলেন। অন্যদিকে আশিকরা সবাই মিলে চলে গেলেন। এদিকে কেউ একজন ফোন করে জাফর শিকদারকে বলেছে হসপিটাল করিডর থেকে লুকিয়ে। হ্যালো স্যার, আমি তো আফজাল সাহেবকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু তার ফ্যামিলি থাকায় তাকে মারতে পারিনি। তবে হ্যাঁ, তার 3 ছেলে আবার চলে এসেছে, সাথে তারা বিয়েও করে এনেছে। তাই নাকি? তুমি তো দুর্দান্ত খবর আমাকে শোনালে। এখন খেলাটা আরো জমবে। তুমি শুধু ওই দিকের খেয়াল রাখবে। সুযোগ পেলেই আফজাল হোসেন ও তার মেয়ে নিঝুমকে তুলে নিয়ে আসবে, আর আমার ছেলেদের মৃত্যুর প্রতিশোধ নেবে। ওকে বস, ঠিক আছে। আমি এদিকে খবর আপনাকে সব সময় ট্রান্সফার করব, আর সুযোগ পেলেই খেলা হবে। এই বলে জাফর শিকদার ফোন কেটে দেয়। এইদিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে নার্স আফজাল হোসেনের কেবিনের সামনে। নার্স বলে ওঠে, ম্যাম, এই ওষুধগুলো এখন লাগবে, একটু নিয়ে আসেন, ওনাকে খাওয়াতে হবে। আমাকে দিন, আমি নিয়ে আসছি। মা নিঝুম, তুই এখানে থাক, আমি ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা মা, ঠিক আছে, যাও। অতঃপর শায়লা বেগম চলে যাওয়ার পরে নার্স চোখের ইশারায় কিছু লোককে আসতে বলে। এইদিকে হঠাৎ করে কিছু লোক এসে ক্লোরোফর্ম দিয়ে নাক চেপে ধরে নিঝুমের। নিঝুম কয়েক মিনিটেই সেন্সলেস হয়ে পড়ে। অতঃপর খুব সাবধানের সাথে কেবিন থেকে নিঝুম ও আফজাল সাহেবকে বের করে নিয়ে আসে সেই নার্সিং। অতঃপর ফোন করে, হ্যালো স্যার, আমরা মিস্টার আফজাল হোসেন ও নিঝুমকে হসপিটাল থেকে বের করে এনেছি। এখন কোথায় নিয়ে যাব? তাই নাকি? অনেক সুন্দর কাজ করছো। ওকে ঢাকা রেসকোর্স ময়দানের মাঠে নিয়ে আসো, এখানেই শেষ ফিনিশিং খেলাটা খেলবো আমি। ওকে বস। তারপর না সেখান থেকে নিঝুম ও আফজাল সাহেবকে নিয়ে চলে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যে মিসেস শায়লা বেগম এসে হাজির হয়। হসপিটালে এসে নিজের মেয়ে ও স্বামীকে দেখতে না পেয়ে একেবারে কান্নায় ভেঙে পড়েন। কি থেকে কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছেন না। পুরো হাসপাতালটাকে একেবারে মাথায় তুলে ফেলেছেন তিনি। তার এরকম চিৎকার চেঁচামেচিতে বিভিন্ন ডক্টর এসেছে, কেউ কিছু বুঝতে পারছে না কিভাবে কিডন্যাপ হলো মিস্টার আফজাল সাহেব ও তার মেয়ে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিছু ছেলে একটা নার্স মিলে তাদের কিডন্যাপ করেছে। এটা দেখে শায়লা বেগম ফোন করে আশিকের নম্বরে। ফোনের ওপাশ থেকে বলছে, হ্যালো আশিক, তুই কোথায় বাবা? তাড়াতাড়ি হসপিটালে আয়, তোর বাবা আর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে হসপিটাল থেকে কিডন্যাপ করা হয়েছে। মায়ের মুখে এই কথা শুনে আশিক সহ সবাই চলে আসে হসপিটালে। হসপিটালে এসে সবটা জানতে পারে। কিছুক্ষণের মধ্যেই শায়লা বেগমের ফোনে একটা ভিডিও আসে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তার বোন ও বাবাকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। তারই কিছুক্ষণ পর শায়লা বেগমের ফোনে আসে। ফোনের ওপাশ থেকে ব্যক্তিটি বলছে,
এই যে মিসেস শাইলা বেগম, আপনার মেয়ে ও স্বামীকে বাঁচাতে চাইলে এই ঠিকানায় এখনই চলে আসুন, সময় মাত্র 10 মিনিট। এটা বলে ফোন কেটে দেয়। আশিক, প্রিয়াঙ্কা, শামীম, মাফি, তামিম আর মিষ্টি আবারও বেরিয়ে পড়ে সেই ভয়ানক গ্যাংস্টার রূপে, হিংস্র হায়নাদের বেশে। এদিকে মিস্টার জাফর শিকদার নিঝুমের গায়ে হাত দিচ্ছে আর বলছে, কিরে, মেয়েটাকে তো সেই বানিয়েছিস, একটা জিনিস বটে। আমার ছেলে দুটো এমনিতে তোর মেয়েকে তুলে নিয়ে যায়নি জঙ্গলে, কিন্তু মাঝখানে তোর গুণধর 3 ছেলে গিয়ে মেরে দিল আমার ছেলে দুটোকে। তারই আজকে প্রতিশোধ নেব। তোর 3 ছেলেকে মেয়ে তোর মেয়ের সাথে বাসর করে, আমি আমার ছেলের প্রতিশোধ নেব। কি বলো টুনটুনি পাখি? ওই জাফর শিকদার একবার ছাড়া পাই তোর কলিজাটা ছিঁড়ে ফেলবো। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোর হয় কোথা থেকে? গলা একদম নিচে। যদি গলার সাউন্ড পাই না, তাহলে নিজের মেয়ের বাসারটা নিজের চোখের সামনে দেখতে পাবি। সো একদম চুপ। শালা কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস না আমার ভাইরা জানতে পারলে তোর কি হাল করবে? আমাকে তুলে নিয়ে যাওয়ার কারণে তোর 2 ছেলেকে খুন করেছিল তারা, আর তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোকে জীবন্ত পুঁতে ফেলবে মাটিতে। ও তাই নাকি? তাহলে আসতে দে। তখনই হঠাৎ চোখ খুলে যায় তাদের। কেউ একজন ফুল স্পিডে বাইকে গিয়ে আসছে তাদের দিকে। এদিকে শুধু একজন নয়, তার পেছনে আরো 2 জন। 3টে বাইকে 3 জন গাড়ি চালাচ্ছে, আর 3 জন বাইকের ওপর দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে, একদম সিনেমা স্টাইলের হিরোদের মতো। আপনারা ঠিকই ধরেছেন, প্রিয়াঙ্কা বাইক চালাচ্ছে আর আশিক দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে বাইকের ওপরে। ঠিক তেমনি করে মাফি বাইক চালাচ্ছে, শামীম দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে, মিষ্টি বাইক চালাচ্ছে, তামিম বন্দুক হাতে নিয়ে ওপরেই দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, আমি মনে করেছিলাম তোরা 3 ভাই আসবি, কিন্তু সাথে যে বউদেরকেও মাফিয়া গ্যাংস্টার বানিয়ে আনবে সেটা ভাবতে পারিনি। তবে আজকে খেলাটা জমবে মামা, খেলা হবে। খেলা তো হবে বটে, কিন্তু আমি তো আবার তৃতীয় লিঙ্গের লোকেদের সাথে যুদ্ধক্ষেত্রে নামি না, কারণ তারা সবসময় পেছন থেকে ছুরিটা মারে, যেমনটা তুই মারলি। তোর কলিজা থাকলে আমার বাবার বোনকে ছেড়ে দে, দেখি তোর কত বড় কলিজা। আরে বেটা, তুই কি আমায় পাগলা স্যার ভেবেছিস যে তুই বললি আর ফট করে আমি তোর কথা মতো তোর বাপ আর বোনকে ছেড়ে দিয়ে আমি আমার সাহসিকতা দেখাবো? নো ওয়ে, নো ওয়ে। এই তোরা কি দেখছিস? তাদের 6 জনকে ভালো করে সাইজ করে চেয়ারের সাথে বেঁধে ফেল। আজকে পুরো পরিবারটাকে শেষ করে পুরো সম্পত্তির মালিক আমি হব। জাফর শিকদারের কথা মতো লোকেরা তাদের ভালো করে সাইজ করে দেওয়ার জন্য চেয়ারে বেঁধে ফেলে। অতঃপর জাফর শিকদার সহ তার লোকেরা অনেক মারধর করে তাদের 6 জনকে। তবু অবাক করা কাণ্ড, 6 জনের কোনো হেলদোল নেই। এত মার খাওয়ার পরও মুখে এক চিলতে হাসি লেগে আছে। এটা দেখে জাফর শিকদার আরো ক্ষেপে যায়। তাই তার অন্য একটা লোকের উদ্দেশ্যে বলে, এই তোদের মধ্যে থেকে ওই মেয়েটার সাথে বাসর কে করবে? যার করার ইচ্ছা আছে সে এখনই গিয়ে তার নিজের কাজ শুরু করে দে, দেখি তাদের মুখে কতক্ষণ হাসি লেগে থাকে। এটা শুনে জাফর শিকদারের একটা লোক গুটি গুটি পায়ে এগিয়ে যায় নিঝুমের কাছে। যখনই ওড়না টান দিবে ঠিক তখনই স্নাইপার থেকে গুলি করা। একটি গুলি লাগে ছেলেটির কপালে মাঝ বরাবর, মাথা ভেদ করে গুলি বেরিয়ে যায়। ছেলেটি গুলি খেয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। এদিকে আফজাল সাহেব লজ্জায় চোখ বন্ধ করে নিয়েছিলেন যখন তার মেয়ের ওড়নাটা টান দিতে যাচ্ছিল ছেলেটি। হঠাৎ গুলির শব্দে চোখ মেলে দেখতে পায় ছেলেটির নিথর দেহ পড়ে আছে তার সামনে। অতঃপর আরো কিছু গুলি এসে লাগে জাফর শিকদারের লোকেদের বুকে, মাথায়, হাতে ও পায়ে। এটা দেখে জাফর শিকদার বলে ওঠে, কে তোরা? কি তোদের পরিচয়? বল, তোরা কিভাবে মারলি আমার লোকেদের? পরিচয় দে, না হলে এখান থেকে ফিরে যেতে পারবে না। জাফর শিকদারের কণ্ঠে ভয়ার্ত সুরটা শুনতে পেয়ে প্রিয়াঙ্কা এবার হাসতে হাসতে বলে ওঠে, টাইম ইজ স্টার্ট নাও, গেম ইজ ওভার। ওকে, তোর মৃত্যুর আগে আমাদের পরিচয়টা জেনে যা। শুন তাহলে আমার পরিচয়। দেশের আন্ডারওয়ার্ল্ডের বৃহত্তম অবস্থানে 3 গ্যাংস্টার লেডি মাফিয়া কুইনের নাম শুনেছিস? আমি হলাম সেই লেডি মাফিয়া কুইন, আর মাই হাজব্যান্ড দ্য ভাইরাল গ্যাংস্টারের গ্যাং লিডার। আর কোনো পরিচয় লাগবে? এই কথা শুনে
হাতে থাকা অস্ত্র ফেলে দিয়ে জাফর শিকদার ও তার দলবল পালিয়ে যেতে ধরে। ঠিক তখনই আকাশের উপর থেকে ফ্লাইং জেট হেলিকপ্টার থেকে গুলি করা হয়। বেশ কিছু লোক মারা যায় জাফর শিকদারের। আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় 8 থেকে 10টা হেলিকপ্টার। তা দেখে তারা থেমে যায়। হেলিকপ্টারগুলো থেকে নেমে আসে প্রায় 4 থেকে 500 জন ছেলে মেয়ে। চারদিকে ঘিরে ফেলে জাফর ও তার দলকে। অতঃপর অঙ্কিতা, প্রিয়াঙ্কা ও আশিকের বাগধন খুলে দেয়। তারপর একে একে সবাইকে খুলে দেয়। তারপর তারা 6 জন মিলে জাফর ও তার দলবলকে অনেক মারে। মারতে মারতে আধমরা করে ফেলে জাফর আর তার দলবলকে। অতঃপর আশিক, প্রিয়াঙ্কা, শামীম, মাফি, তামিম আর মিষ্টি 6 জনে 6টা ছুরি নিয়ে ঢুকিয়ে দেয় জাফর শিকদারের পেটে। পেট ভেদ করে ছুরিগুলো বেরিয়ে ফোর ও ফোর করে। অতঃপর গুলি করে ঝাঁঝরা করে দেয় তাদের সবার বুক। অন্যদিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায় আফজাল হোসেন। পেছন থেকে গিয়ে আশিককে জড়িয়ে ধরে আর বলে ওঠে, বাবা, তোরা আমাকে মাফ করে দিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোদেরকে সেদিন বের করে দিয়ে আমিও ভালো নেই। তোরা আর আমাকে ছেড়ে যাস না।